আসসালামু আলাইকুম। একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট। আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আজকে আমরা মূলত আলোচনা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা মোটামুটি আজকে আলোচনা করব। একটু কমেন্ট করে জানাবেন যে এই ঐতিহাসিক আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা অস্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? এবং কে কোথা থেকে ঐতিহাসিক যে ঐতিহাসিক ব্যাচ এই কারণে যে দুটা সরকার এর আন্ডারে তোমরা পরীক্ষা দিবা। এইচএসসি পরীক্ষা দুইজন সরকারের আন্ডারে পরীক্ষা দিচ্ছ। আমরা যেখানে একটা সরকার দেখছি বহু বছর থেকে, আর তোমরা পরীক্ষা দিচ্ছ দুটা সরকারের আন্ডারে। বেশ একটা চমৎকার একটা ঐতিহাসিক, তোমরা সারা জীবন এটা বলতে পারবে। খুব খুব কম সেশনে এরকম ঐতিহাসিক একটা মুহূর্ত পাই। তো আমরা এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি, এটা আসলে বলা উচিত না, তারপরেও বলতে হয় যে ঢাকা মোট উপদেষ্টা যারা রয়েছে, প্রধান উপদেষ্টা সহ 17 জনের মধ্যে 15 জন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির। এমনটা আসলে হওয়া উচিত নয়, কিন্তু তারপরেও কিন্তু সিস্টেমই এমন হয়ে যায়, কারণ ঢাকার এটা কেন্দ্রে হওয়ার কারণে যেখানে যতটাই ভূমিকা থাকুক না কেন ফোকাসড হয় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রধান যেই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস এস এম হলের স্টুডেন্ট ছিল। ঠিক আছে। আচ্ছা, ভোলা, তোমার ভোলা জেলা থেকে কিন্তু পরীক্ষায় আসে যে দ্বীপ জেলা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আলোচনায় চলে আসব, এবং তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত, লেখাপড়া সংক্রান্ত যে কোনো প্রশ্নেরই আজকে আমি উত্তর দিয়ে দেব। এখন স্টুডেন্টরা সব থেকে বেশি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে সেটা হলো ভাইয়া, এই যে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা, এখন পড়ালেখায় মনোযোগ বসে না, তো কিভাবে পড়ালেখায় আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারি, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা, তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়গুলো কম পাবে। এখন একটা স্পিরিট কাজ করছে, এবং অলরেডি পরীক্ষা তোমরা যেগুলো দিয়েছো পরীক্ষার খাতাও কিন্তু দেখা হয়ে গেছে, সেহেতু তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন, এবং রেজাল্টের পরেও খুব তাড়াতাড়ি পরীক্ষা হওয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সব কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং সব থেকে মজার বিষয় হলো 3 মাস পরেই, এই জাস্ট ধরে নিলাম যে 2 মাস 3 মাস, 3 মাস পরেই তুমি তোমাদের রেজাল্ট হবে, রেজাল্টের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। তো 3 মাস পরেই কিন্তু তোমার পরিচিতি, তোমার যে পরিচয় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তোমার পরিচয় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমিও বলতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল সহ যে উপদেষ্টারা যেই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমিও কিন্তু সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় বা বিশ্ববিদ্যালয়ের পরিচয় এমন একটা পরিচয় যেটা তুমি সারা জীবন তুমি তো ব্যবহার করবে, যে আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তোমার ছেলে মেয়ে নাতি নাতনি সকলেই কিন্তু বলবে গর্ব করে। ঠিক আছে। তো জাস্ট এই 3টা মাস যদি তুমি পরিশ্রম করো, তোমার পরিচয়টা কিন্তু হয়ে যাবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তোমরা একটু জানাও কে কে পরিশ্রম করবা। জাস্ট কয়েকটা থিওরি বলবো ভাই। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই সোজা, আর না বুঝলে কিন্তু বোঝা। ঠিক আছে, খুবই সহজ। কারণ
50% সিলেবাস থেকে 80% কোশ্চেন আসে। কোথা থেকে কোশ্চেন আসে সেটা যদি তুমি বুঝতে পারো, চান্স পাওয়া খুবই সহজ। আর যদি তুমি না বুঝতে পারো, তুমি যতই পড়ো না কেন ভাই, ফলাফল আসবে না। কারণ সাধারণ জ্ঞান এটা খুব কম বিষয় না, ইংরেজি গ্রামার খুব কম বিষয় কিন্তু না, বাংলা খুব কম বিষয় কিন্তু না, ঠিক আছে? সব টেকনিক, আবার অনেকে অনেক বেশি পড়ার পরেও শুধু পরীক্ষা দেওয়ার কৌশলের অভাবে কিন্তু ভালো করতে পারে না। তো সবকিছুই কিন্তু আমরা ইনশাল্লাহ তোমাদের হেল্প করার চেষ্টা করব আমরা। নমস্কার সাগর, আমাদের সঙ্গে একটু বলি যে যুক্ত ছিল রিপা, ইয়াসিন, নুসরাত, সাগর বিশ্বাস। সাগর বিশ্বাস, তুমি কি অপু বিশ্বাসের কেউ? আমরা আমাদের যে বিশ্বাস বলি অবিশ্বাস, ঠিক আছে? সাগর বিশ্বাস হলে বন্ধুদের বলি অবিশ্বাস। একদিন ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। সিয়াম, একদিন পড়ার সুযোগ নেই রে ভাই, এই যে 3 মাস পরে এই তোমার পরীক্ষা, ঠিক আছে? এই 3 মাসে যদি চান্স না পাও, সেকেন্ড টাইমের জন্য অনেকে আন্দোলন করছে, তো সেকেন্ড টাইম দিয়ে দিলে আবার কিন্তু ফার্স্ট টাইম দের একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো একদিন পড়ার সুযোগ নেই, দুইবার কিন্তু পড়ার কোনো সুযোগ নাই। একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে একবার না পারিলে দেখো শতবার, শতবার দেখার কেন, দুইবার দেখার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইলে তোমাকে একবারেই পেতে হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? তোমরা যদি বলো ভাই চান্স পাওয়া সহজ, বললেন কিভাবে সহজ? প্রথম তোমার যেই কাজটা তোমার জানতে হবে, যে আসলে ফুল প্রসেসটা তোমার জানতে হবে, যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই গেমটা বা এই যুদ্ধটা, এটা আসলে কি জিনিস তোমাকে সেটা জানতে হবে। কোন স্টেজে কিভাবে তোমার পার করতে হবে এবং কোন ভুলগুলো হয়, এটা জাস্ট তোমার জানতে হবে, ঠিক আছে? এটা তো জাতীয় সমস্যা যে লিখিততে কি করে ভালো করব, ঠিক আছে? লিখিত পরীক্ষায় কি করে ভালো করব, এবং লিখিত পরীক্ষা কিন্তু একদিনে ভালো করা যায় না, এটা একটা প্রবলেম। এক্ষেত্রে কি করতে হবে ভাই, ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, ওগুলোর থেকে কোশ্চেন কমন আসে। ব্যাপারটা বুঝছো? যে যেমন ধরো এই আগের যে সরকার ছিল, কি পরীক্ষায় দিবে, একটা বিষয় আছে যে চলমান বিষয় অনুযায়ী পরীক্ষায় আসে। এই বছর তো তুমি একদম 100% ক্লিয়ার থাকো যে এগুলো চেতনা, এই চেতনা সেই চেতনা না। এই চেতনা মানে এই যে স্টুডেন্টের যে স্পিরিট, সবকিছু স্টুডেন্ট রিলেটেড আসবে। ব্যাপারটা বুঝছো? যে তারুণ্য এবং শিক্ষার্থী বিষয়ে আসবে। তো এই যে রাজনীতিক পালাবদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন মানসিকতা, আমরা কিন্তু জানতাম যে এই বছর আওয়ামী লীগ সরকার হলে কোন শিক্ষকরা এগুলোর সঙ্গে জড়িত থাকবে। এখন বর্তমানে যে সরকার আছে, এই সরকারের কোন শিক্ষকরা থাকবে এটা কিন্তু বোঝা যায়। ব্যাপারটা বুঝছো? তো কোশ্চেন গুলো কিন্তু সেভাবেই হয়। তো রিটেনে ভালো করার সব থেকে মজার উপায় হলো এমসিকিউ যা, রিটেন ওটা, যে কোনগুলো থেকে পরীক্ষায় আসবে সেগুলো আমার জেনে সেই অনুযায়ী পড়ালেখাটা করতে হবে। তাহলে ভাই অল্প পরে ভালো করা সম্ভব। আর রিটেনের যদি আমি কমন কিছু বেসিক কথা বলি ভাই, তোমার লেখাটা যাতে সহজে শিক্ষকরা পড়তে পারে। শিক্ষকরা বলে যে আমাদের সব থেকে কঠিন কাজ হলো খাতা দেখা। তো খাতা দেখতে গিয়ে যদি দেখে তোমার লেখা, তুমি কি লিখেছো, স লিখেছো না জ লিখেছো বোঝা যায় না, তাহলে একটু প্রবলেম হবে। তো লেখাটা একটু পরিষ্কার করবা, আর অপ্রাসঙ্গিক কথা না বলে তুমি প্রাসঙ্গিক কথাগুলো বলবা। আর তোমার লেখার মধ্যে যেন কোনো রাজনৈতিক পরিচয় না পাওয়া যায়। বেশিরভাগের খাতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের খাতা শিক্ষকরা দেখেছেন, আমি কিন্তু তার পাশে দেখেছি শিক্ষার্থীরা কি লেখে। ভাই শিক্ষার্থী, তোমাকে যদি তোমার খাতায় পড়ানো হয় এবং বলা হয় যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লেখাতে চান্স পাওয়া উচিত, তুমি বলবা চান্স পাওয়া উচিত না, কারণ বিশ্রী লেখা লেখো তোমরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে যেই নোটস গুলো, যেমন আমার কাছে যারা পড়ে, আমি যে নোট গুলো প্রোভাইড করি এবং যেই টপিক গুলো পড়তে পারি, ইনশাল্লাহ কোশ্চেন কিন্তু কমন আসে, ঠিক আছে? তো তোমার লেখাটাও পরিষ্কার করতে হবে। আর প্রথম লাইন এবং শেষ লাইন খুবই ভালো করে লিখতে হবে। প্রথম লাইন এবং শেষ লাইন কিন্তু তোমার যে পরীক্ষক পড়বেনি, তো এই 2 লাইন খুব ভালো করে পড়বা। তো এটা জাতীয় সমস্যা লিখিত, এটার আমি খুব সহজে যেটা বলি যে তোমরা আগে যারা প্র্যাকটিস করেছো আলহামদুলিল্লাহ, ফ্রি হ্যান্ড রাইটিং লেখারও কিছু কৌশল আছে। তো লেখার কিছু কৌশল, যেমন ধরো ডব্লিউএস কোশ্চিন দ্বারা একটা টপিককে কোশ্চিন করলে যে উত্তরগুলো আসে সেগুলোই যদি শুদ্ধভাবে লিখতে পারো, তাহলে কিন্তু তুমি
খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, এটা একটা বিষয়। আর একটা হলো বিষয়, বেশিরভাগ স্টুডেন্টের নাম্বার কাটা হয় দুটা কারণে। একটা হলো ইংলিশের ক্ষেত্রে যে তুমি স্পেলিংটা প্রবলেম করছো, আর একটা হলো গ্রামাটিক্যাল প্রবলেম। এই দুই প্রবলেমে সব থেকে বেশি তোমাদের মার্কস কাটা হয়। বাংলাতেও নামের বানান ভুল করা যাবে না ভাই। ডক্টর মোহাম্মদ ইউনুসের বানান, নামের বানান ভুল করো, এখন চিন্তা করো কত পার্সেন্ট ভুল করে জানো? এখন তো এই যে পেপার পত্রিকায় এসে অনেকে তোমরা ভুল হচ্ছে না, কিন্তু আমি একটু তোমাকে দেখাই দরকার হলে যে ইউনুসের মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ ইউনুসের বানান, নামের বানানটা কি। যাদের আমার স্টুডেন্ট, যারা তোমরা আমার ক্লাস করেছো, তোমাদের যেন এই ভুলটা কখনোই আর না হয়। আচ্ছা দেখো, ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে, নাকি স্লাইডে দেখাবো? এই যে ডক্টর, এটা একটু লেখার একটু ঝামেলা হবে কারণ অন্য মনিটরে তো। এই যে ডক্টর, ঠিক আছে, তারপর মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ, ঠিক আছে। এইটুকু মোহাম্মদ অনেকে লাগে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, আকার নাই, কিন্তু এটার কিন্তু আকার আছে। আর হলো ইউনুস বানানটা সবাই ভুল করে ফেলো। আগে তো বলতাম, এই বানানটা শেখানোর সময় দুন্তস্ব আমি এভাবে লিখলাম, বুঝে নিন। এই বানানটা লেখার সময় আগে আমি বলতাম, ঠিক আছে, যে এটা তোমার পরীক্ষায় আসবে না, চিন্তা করো না, আওয়ামী লীগ সরকার যতদিন আছে এই ইউনুস সম্বন্ধে আর কোশ্চেন আসবে না। কিন্তু এখন দেখো কি একটা ঘটনা, যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্বন্ধে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তার মধ্যে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে একটা কিন্তু কোশ্চেন আসবেই। তাহলে সেক্ষেত্রে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়েছে অর্থনীতিতে, আর কোন হলে থাকতো। এই ধরনের কোশ্চেন আসছে। হলে থাকতো হলে SM হল, অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল। এটা একটা, যে ইউনুস বানান রস্বীকার না দীর্ঘিকার, এটা যেন আমার স্টুডেন্ট ভুল কখনোই করবে না। আর একটা ভুল করবো না, যেমন ধরো তোমরা কি করছো, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিব, অনেকেই বলো ভার্সিটি অ্যাডমিশন। ভার্সিটি বানানটা কি? অনেকেই, ঠিক আছে, ভার্সিটি, এটা কিন্তু ভার্সিটি বানান নয়, এটা হলো ভুল। সঠিক বানান তাহলে কোনটা? সঠিক বানান হলো VARSIT, ভার্সিটি, ঠিক আছে। যেমন ধরো ভুল বানান দীর্ঘকার দায়, ভুল বানান ভুল করলে তার জীবনে কি থাকলো, ব্যাপারটা বুঝছো? জীবনে তো আর কিছু থাকলো না। ভুল বানান কি? ভুল, ঠিক আছে। তো এই ধরনের বানান যদি তুমি ভুল করো, এই ধরনের বানানগুলো, যেমন ন্যূনতম বানান, এখন অনেকে শুধু সঠিক করে ন্যূনতম বানান, কিন্তু এটা, এই বানানগুলো ভুল করা যাবে না। হুমায়ুন আহমেদ, ঠিক আছে, যেমন হুমায়ুন বানান কি, হ্রস্বকার না দীর্ঘকার? হুমায়ুন, ঠিক আছে, প্রথমে হ্রস্বকার তারপরে দীর্ঘকার। তো এইগুলো বানান যেমন আছে, আমি সহজ বিষয় বললাম। যেমন ঢাকা ইউনিভার্সিটি, আমি বলছি ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে একটা কোশ্চেন আসবেই, রিটেনও আসতে পারে। তো যখন ওয়ান অফ দ্য নিয়ম বলে যে ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি হবে নাকি ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটিস হবে, কারণ ওয়ান অফ দার পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হয়, এটা সকলের মুখস্থ, কিন্তু যখন লেখে, লেখার সময় ভুল লেখে। ঠিক আছে, লেখার সময় কি করো তোমরা, ভুল করো। আচ্ছা, এটা কই আমরা এলাম হলো, আমরা একটু বিক্ষিপ্ত ভাবে আলোচনা করছি। আমার মূল তো যেটা সেটা হলো এটা, ঠিক আছে, এটা নিয়ে আমরা একদম
সমুদয় তোমাদের মূল গেমটা বুঝতে হবে, যুদ্ধর কিভাবে সাজানো আছে, এটা এই 3 মাসের যুদ্ধটা কেমন, টোটাল সিনারিও যদি তুমি বুঝতে পারো ভাই 100% তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, কারণ কি একটি প্রতিটা পদে পদে, যেমন কোন কোচিং এ ভর্তি হব, ইউসিসি তে, ফোকাসে, নাকি প্যারাগনে, নাকি আইকন প্লাসে, নাকি আইকনে, আরো যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে হলে কোন প্ল্যাটফর্মে ভর্তি হবে, এই ভাবতে ভাবতেই যে তোমার চলে যায় 1 মাস। কিন্তু এগুলো তোমার স্মার্ট ডিসিশন নিতে হবে, কোন বই কিনবো সেটাও তোমার বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এই যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হব। আচ্ছা এই যে আমি আরেকটা লেখাটাও লিখতে বলতে চাইছিলাম, ওটা দ্রুত জানি আমি, কমেন্টে তোমরা দ্রুত কমেন্ট করো বলো, অনেক ভুল হয়। যেমন ছাত্রলীগ, যখন ছাত্রলীগ করে কিন্তু ছাত্রলীগ বানানি ভুল করে। ঠিক আছে, যেমন ধরো এটা হলো সাও হয়ে গেল, আর এটার কি সঠিক কি, ছাত্র লিখতে গেলে মাত্রাটা ফুল হবে। ব্যাপারটা বুঝছো? তো ছাত্র, আর এটা মানে তো সাও, তাহলে এটা যেন ভুল না হয়, মাত্রাটা যেন সঠিক হয়। আবার দন্তন্য মূর্ধন্য, যেমন ধরন, ধরন বানানটা কি আর ধারণা বানান কি, ধরন যখন বানান তখন কিন্তু, আর এটা তো আমি শেয়ারই করি নাই, এই যে দেখো ছাত্র, আমি যেটা বলেছিলাম ছাত্র বানান ফুল মাত্রা, আর এটা হলো সাও। ঠিক আছে, আর এই যে ধরন বানান কিন্তু দন্তান্ন, কিন্তু আবার ধারণা বানান আবার কি, ধারণা বানান হলো মূর্ধন্য। তাহলে দন্তন্য আর মূর্ধন্য, অনেকে দন্তন্য এভাবে লেখে নিচে করে দেয় না, এটা হলো অর্ধমাত্রা, এটা হলো মধ্যাহ্ন, আর দন্তন্য হলো ফুল মাত্রা। এগুলো যদি তুমি ভুল করো ভাই, ঢাকা ইউনিভার্সিটির বাংলা যে শিক্ষকরা খাতা দেখবেন, তারা কিন্তু তোমার মার্কস 50% ওখানে কেটে রাখবে, কারণ কারণ বেসিকে তোমার ভুল হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুক লিস্ট, রকি বুক লিস্ট বলেছে। আচ্ছা ডিউ এর জন্য বুক লিস্ট, বুক লিস্ট, সালাম। আচ্ছা বুক লিস্টের যেটা আমি তো বলেছিলাম থাম্বনেইলে, যে বুক লিস্টে এটা কি বলবো, কিন্তু বুক লিস্টের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়ে যাচ্ছে, অনেকেই বলতেছে তার বই বলার জন্য, তার বই বলার জন্য, এখন প্রকাশ্যে বইয়ের লিস্টটা দেওয়া কঠিন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে দেখো আমার নাম্বারটা রয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাকে লিস্টটা আমি পাঠিয়ে দিব। আর এখানে যেগুলো লেখাটা রয়েছে সেটা কিন্তু, যে চান্স না পেলে, আমি যে কোর্সটা করাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য, সেটা হলো চান্স, যদি স্পেশাল ব্যাচ যেটা হবে সেটা থেকে যদি তুমি চান্স না পাও, তোমার ফি ফেরত দেওয়া হবে। তারপরেও যদি প্রশ্ন থাকে ভাই কখন কিভাবে ফেরত নিব, এই ধরনের যদি কনফিউশন থাকে, আমি তাহলে বলবো ভাই চান্স পাওয়ার পরে তুমি আমার ফি দিও। এতে কি তোমার সমস্যা আছে? চান্স পাওয়ার পরে তুমি ফিটা দিয়ে দিও। এটা যেটা আমার ব্যাচ, আমার আর একটা ব্যাচ আছে যে হলো 40 দিনে চান্স নিশ্চিত। তো 40 দিনে কিভাবে চান্স নিশ্চিত ভাই, 40 দিনেও চান্স কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? তুমি পানির নিচে একবার ডুব দিয়ে নিঃশ্বাস বন্ধ করে থাকো, তুমি দেখো, তুমি জাস্ট দেখো যে 1 মিনিট কতটুকু, দমটা শুধু বন্ধ করে দেখো 1 মিনিট কত সময়। কিন্তু যদি রিল দেখো তাহলে 1 ঘন্টাও কত ছোট সময় তোমার কিন্তু সেটা মনে হয়। ঠিক আছে, তো এটা হলো বিষয়। তো তোমরা এই যে রিলস দেখে সময় নষ্ট করো, শর্টস দেখে সময় নষ্ট না করে, যে হয় তোমার এরকম চিন্তা ভাবনা থাকবে যে পৃথিবীতে একমাত্র তুমি বেঁচে আছো, আর পৃথিবীর কোনো তথ্য জানার দরকার নাই। এগুলো কথা অনেকটা বলা যায় না, ব্যাপারটা বুঝছো, অনেকে বললে অন্যরকম মনে করে। যেমন ধরো ডক্টর ইউনুস এখন কোথায় কোথায় যাচ্ছে, সব টেলিভিশন গুলোর পিছনে পিছনে ঘুরতেছে। ভাই ডক্টর ইউনুস সম্বন্ধে তোমার কোথায় কোথায় উনি যাচ্ছেন এটা আর জেনে লাভ নাই। দেশ স্বাধীন করেছো, ঠিক আছে, দেশ স্বাধীন করেছে, এখন দেশ
চালাক, তুমি পড়ালেখাটা চালাও। তোমার সব থেকে বড় রাজনীতি হলো তোমার পড়ালেখা, পড়ালেখাটা ভালো করে করো। ব্যাপারটা বুঝছো? ডক্টর ইউনূস, যদি বলি ডক্টর ইউনূস অর্থনীতিতে উনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে ওনার জীবনের সব থেকে বিরক্তকর সময় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, ওনার মতে, ঠিক আছে? যে 2 বছর উনি চিটাগাং কলেজে পড়েছে, ওনার কাছে ওটা খুবই আনন্দের বিষয় ছিল। আর ঢাকা ইউনিভার্সিটির খুবই তার কাছে বিরক্তকর ছিল, খুবই বিরক্তকর ছিল। এই জন্য কি হয়েছে জানো, উনি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করেছে, মাস্টার্স কিন্তু আর করে নাই, ইউএসএ থেকে মাস্টার্স করেছে। তাহলে দেখো, উনি কিন্তু সময়টা ভালো লাগে নাই, সময়টা নষ্ট কিন্তু করে নাই। তো তোমার পড়ালেখা করতে ভালো না লাগলে তুমি পড়ালেখা করো না। আর পড়ালেখা করতে যদি ভালো লাগে, শুধু পড়ালেখাই করো, অন্য কিছু করো না। হয় পড়ালেখা বাদ দিয়ে দাও, নয়তো বা পড়ালেখার জন্য সমস্ত কিছু বাদ দিয়ে দাও। মনে রাখবে, পৃথিবীর সকল মানুষ মারা গেছে, তুমি শুধু জীবিত আছো, আর তোমার কাজ হলো পড়ালেখা করা। তো সবাই যখন মারা গেছে, কারো তোমার কোনো ধরনের ইনফরমেশন নেওয়ার দরকার নাই। একদম শুধু ভালো করে পড়ালেখা করো। চান্স না পেয়ে তুমি যাবাক হই, চান্স পাওয়ার পরে তুমি ফেসবুকে এই স্টোরি দিবে যে ঢাকা ইউনিভার্সিটি অপরাজেয় বাংলার সামনে এসে ছবি দিবা যে আজকে তুমি ভর্তি হচ্ছ। আর এই ছবিটা যদি তুমি না দিতে পারো না, ফেসবুকে তোমার বন্ধুরা দিবে, তোমার দেখতে হবে। আর সব থেকে কঠিন সময় হলো এটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বন্ধুরা বিভিন্ন ভাস্কর্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে ছবি দিচ্ছে, আর তুমি তোমার বাসার রুমে মুখ তো দেখাতে পারবা না, ঠিক আছে? কারণ সবাই জিজ্ঞেস করবে কই চান্স পাইছিস, কই চান্স পাইছিস, তুমি বলতে পারবা না, তখন বাইরে যেতে আর ভালো লাগবে না। সব থেকে কঠিন সময় কিন্তু সেটা যাবে। চান্স না পাওয়ার পরে কি অবস্থা তোমার হবে, এটা যদি জাস্ট তোমাদেরকে দেখানো যেত, জানানো যেত, ভাই তোমরা একটা সেকেন্ডও সময় নষ্ট করতো না, ফোন হাতেই নিতা না, এই শুধু ক্লাস করা বাদে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তুমি একটু জানবা যে ইংলিশ বেসিক কিভাবে ভালো করব, যে তুমি এই বছর অ্যাডমিশনের পরীক্ষার্থী কিনা সেটা বলো। কারণ 3 মাসের বেসিক ভালো করার একটা সিস্টেম, আর 1 বছরে ভালো করার আলাদা সিস্টেম। ব্যাপারটা বুঝছো? তো আমরা আজকে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশনাটা রয়েছে, আমরা নির্দেশনা নিয়ে আলোচনা করব, কেমন? তো নির্দেশনাটা এই যে, প্রথম আমার জানতে হবে যে আমি এলিজিবল কিনা এবং পরীক্ষা পদ্ধতিটা কি। এটার জন্য তুমি দুই ভাবে জানতে পারো। এমনিতে আমাদের কাছ থেকে কিভাবে পরীক্ষাটা হয় সেটা জানতে পারো। আর তোমরা সবার আগে পরীক্ষার প্রস্তুতি শুরু করার কৌশল হলো বিগত সালের কোশ্চিন দিয়ে শুরু করা। এই বিগত 4 বছরের কোশ্চিন তুমি খুবই ভালো করে পড়বা, ব্যাখ্যা সহকারে পড়বা এবং বোঝার চেষ্টা করবা যে কোথা থেকে কোশ্চিন গুলো আসছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নির্দেশনাগুলো কি থাকে সেটা আমরা দেখে নিব। এটা গত বছরের নির্দেশনা, কিন্তু এই বছরের সেম হবে, শুধু পরীক্ষা যেহেতু অনেকের কাছে সহজ হয়েছে, জিপিএটা বাড়লেও বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে, কেমন? এখন দেখো এখানে, আচ্ছা অ্যাডমিশনের স্টুডেন্ট, ভাই অ্যাডমিশনের স্টুডেন্টের বেসিক ভালো করার যে কথাটা বলছো না, কোনো দরকার নাই। ব্যাপারটা বুঝছো? আমি তোমাদের এখানে ফ্রি পড়াই দিব, একদম ফ্রি পড়াই দিব। যে ব্যারন স্টোফেলের যে ক্লাসটা আছে, একটা ক্লাসে পুরো ব্যারন স্টোফেলের 140টা রুলস তোমার শিখিয়ে দিব। এর সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব শিখিয়ে দিব। তুমি গ্রামার থেকে কমন আসবা, কমন পেয়ে যাবা একদম নিশ্চিত ভাবে। ব্যাপারটা বুঝছো? এই বছর দেখো তুমি কয়টা কোশ্চেন আসছে টেক্সট বুক থেকে আসছে, টেক্সট বুকের যেটা দুটো আসছে তুমি টোফেল থেকেই পারতা, টোফেল থেকে তুমি 5টা কোশ্চেন পারতা। ব্যাপারটা বুঝছো? আর যেগুলো তোমার মুখস্থ বিষয়, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ঠিক আছে, তারপর ভোকাবুলারি, আরো যে টপিক গুলো মুখস্থ বিষয়, ইডিয়ম এন্ড ফ্রেজেস, এগুলো যেগুলো রয়েছে, এগুলো তো তোমার বিগত সালের কোশ্চেন গুলো পড়বা, আর বিসিএস কোশ্চেন গুলো ভালো করে পড়বা। এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পাবা। আর একটা টেক্সট বুক থেকেও তুমি ভোকাবুলারি, এগুলো প্রিপোজিশন কমন পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে টেক্সট বুকটা ভালো করে পড়তে হচ্ছে। তো এটা করলেই তো তুমি, আর রিটেনের জন্য এগুলো তো টেক্সট বুকের কোন অধ্যায় কোনগুলো পড়তে হবে এগুলো তো দেখিয়ে দিচ্ছি, চান্স তো হয়ে গেল। এখানে কঠিন কি আমারে বলো?
এখন যদি বলো, আমি এটাও শিখাই দিব যে গ্রুপ ভার্ব গুলো কোনগুলো আসে, যেমন টেক আফটার, লুক আফটার, ঠিক আছে, লুক ইনটু। তারপর সব থেকে বেশি বার আসছে যে ডাই অফ অর্থ কি, ডাই অফ, ডাই ফর। যেমন এই বছর ডাই ফর আসতে পারে খুবই বেশি। ডাই ফর আবু সাইদ দিয়ে একটা এক্সাম্পল দেবে। আর তাহলে আবু সাইদ মারা গেছে, এটা কি ডাই অফ হবে, না ডাই বাই হবে, না ডাই ফর হবে, না ডাই ফ্রম হবে? তাহলে আমরা কি জানি যে মহৎ উদ্দেশ্যে যদি মারা যায়, সেটা দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য, ঠিক আছে, যে কোনো জাস্টিসের জন্য, ঠিক আছে, তাহলে সেটা কি হয়, ডাই ফর হয়। তো এই যে পরীক্ষায় কমন এইভাবে আসতে পারে, তো কোনগুলো কমন আসে সেগুলো তো আমি দেখাই দিব। তো এটার জন্য বেসিক কিছু ভালো হওয়ার দরকার নাই। মাদ্রাসার যে স্টুডেন্ট গুলো, আগে তো মাদ্রাসার স্টুডেন্টরা অত ভালো করে পড়তো না, ব্যাপারটা বুঝছো, ওরা আরবি ফার্সি এগুলোতে গুরুত্ব দিত, ইংলিশ ভালো করে পড়তো না। তো তারাও এসে যে ভাই আমি তো ইংলিশ কিছুই পারি না, আমি তখন বলি তুমি এবিসিডি পড়তে পারো? পড়তে পারি। আমি বলছি তাহলেই হবে, যা বলি তা শুনবা, ইনশাল্লাহ কোনো টেনশন নাই, চান্স পেয়ে যাবা। তাহলে দেখো সিজিপিএ, জিপিএ যেটা লাগে সেটা এখানে দেওয়া আছে, যে চতুর্থ বিষয় সহ, এটা হলো এসএসসি এইচএসসি দুটা যুক্ত করে 7.50। আচ্ছা, তুমি বলেছো যে কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করব। কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা, এটা হলো নিজে নিজে আগে দেখবা কতটুকু পারছো, তারপরে ব্যাখ্যা সহকারে যে বইটাই রয়েছে সেই বইটা কিনে তুমি পড়া শুরু করবা। কি বুঝতে পারছো সেটা, ভাই মেন্টর কিন্তু লাগবে, নিজে নিজে পড়লে কিন্তু হয় না, ব্যাপারটা হচ্ছে মেন্টর একজনকে লাগবেই তোমার অবস্থাটা জানানোর জন্য, যে ভাই এগুলো তো আমি বুঝতেই পারছি না। এটা শুধু তোমার পরে দেখবা যে অনেক কিছুই বুঝতে পারছো না, তারপরে কিছু পড়া দেই, যেমন গ্রামারের ক্ষেত্রে আমি টোফেল পড়াই, তোমাদের এখানে ফ্রি পড়াই দিব। আমার যে পেজটা রয়েছে জ্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর, জ্যাক নামে, সেটা তুমি জাস্ট ওখানে তোমাদেরকে আমি শিখাই দিব টোফেলটা, পুরো টোফেল শেষ করব। এছাড়া আমার নাম যে জাভেদ জাফরি, এই নামের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে কিন্তু টোফেলের সকল রুলস শেখানো আছে, তুমি শিখে ফেলো, ওখান থেকে শিখে ফেলো। আর এছাড়া এখানে একটা ক্লাসে টোফেল শেষ করে দিব, ব্যাপারটা বুঝছো? তো এগুলো যখন পড়বা তখন তুমি রুলস গুলো বুঝতে পারবা, কোশ্চেন ব্যাংক পড়তে আরো ভালো লাগবে। কিন্তু তারপরে তোমার কোশ্চেন ব্যাংক আগে পড়তে হবে, ব্যাপারটা বুঝছো, পরে জানাতে হবে যে ভাই আমি কিছুই বুঝতে পারছি না, এমন হতে পারে। আচ্ছা, তন্নি, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এটা তুমি বুঝলা। আর এখানে তোমার জিপিএ যদি 3 পয়েন্টের নিচে থাকে এসএসসি বা এইচএসসি তে, তাহলেও কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এখানে আমি দেখতে পাচ্ছি যে কোচিং ছাড়া চান্স, কোচিং ছাড়াও চান্স কিন্তু হতে পারে। নিজে বাসায়ও যদি তুমি ঠিক মতো সঠিক বইটা, সঠিক মেন্টরের হেল্প নিয়ে তুমি যদি পড়তে পারো, কোচিং ছাড়াও কিন্তু চান্স পাওয়া সম্ভব 100%। এই বিষয়ে কোনো সংশয় নাই আমার কাছে। যে কিন্তু মেন্টরের হেল্প নিতে হবে। শুধু আমার কাছে অনলাইনে পড়ে মাত্র কোর্স ফি 2000 টাকা, ঠিক আছে, সেটাও তো আমি অপশন দিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার পরেও তুমি দিতে পারো তোমার কনফিউশন থাকলে, ব্যাপারটা বুঝছো? আর তুমি যদি পড়ো চান্স পাওয়ার পরে, কিংবা 3টা ক্লাস করে যদি তোমার ভালো না লাগে, তুমি কিন্তু আমাকে টাকা ফেরত নিতে পারো, যদি তোমার যে না ভাই আপনার কাছে আমার হেল্প হচ্ছে না। তো এটার হলো, আচ্ছা, তো আমরা কিন্তু পরবর্তীতে কি দেখলাম যে বিজ্ঞানের কি লাগে, 8 পয়েন্ট লাগে, দুটা যুক্ত, এসএসসি এবং এইচএসসি দুটো সহকারে। এক্ষেত্রে 3.5 এর নিচে হলে সম্ভব নয়। তো এটা তো মোটামুটি সকলেরই থাকে, আর না থাকলে। আর ব্যবসায়ী, এটা হলো আমরা আলোচনা করছি কলা, আইন এবং বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে। এখানে কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবে, সকলেই পরীক্ষা দিতে পারবে, সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে। আর এখানে সিট বরাদ্দ আছে, যে ব্যবসায়ের জন্য কতগুলো সেগুলো আমরা দেখছি, বিজ্ঞানের জন্য কতগুলো এবং মানবিকের জন্য কতগুলো, ঠিক আছে। আর এটার জন্য আলাদা আমাদের ভিডিও রয়েছে। যারা এখানে অনেকে বলে যে ভাই ও লেভেল এ লেভেল কি, এটা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য। তারপর দেখো এমসিকিউ, লিখিত এবং মেধা স্কোর, এই 3টা অনুযায়ী কিন্তু তোমাদের ফলাফলটা
করা হবে, কেমন? আচ্ছা, তুমি কি বলেছ? যে স্যার ভাইয়া বললেও হবে, শুভ, কোনো সমস্যা নাই। যে 4.5 এখন এ প্লাস পাইলে ডিউতে জানাবেন। হ্যাঁ, পরীক্ষা দিতে পারবা। আর পরীক্ষা দিতে অনেকে ইয়ে থাকে যে ভাই আমার জন্য ঢাকা ইউনিভার্সিটি, আমার তো রেজাল্ট এত, আমি জিপিএ 5 পাই নাই, আমার বন্ধুরা সবাই জিপিএ 5 পাইছে, ওরাই তো চান্স পাবে, আমি তো চান্স পাবো না। ভাই এটা ভুল, 100% ভুল। ফর্ম ওঠানোর যোগ্যতা যারা আছে, চান্স পাওয়ার যোগ্যতা তারা আছে। ফর্ম ওঠানোর যোগ্যতা যারা আছে, চান্স পাওয়ার যোগ্যতা তার আছে। তো তুমি তোমার ফল ভালো মানে এইচএসসি তে তুমি ভালো করে পড়েছো, আর অ্যাডমিশনে যে ভালো করে পড়বে অ্যাডমিশনে ভালো করতে পারবা। এটা 100% নয় যে এইচএসসি তে যে সেরা ছিল অ্যাডমিশনেও সেরা হবে, না। আমার স্টুডেন্টই আছে যে সে প্রথম হয়েছিল ইয়েতে, বোর্ডে, ঠিক আছে। তো সে কি এইচএসসি পরীক্ষায় অ্যাডমিশনেও প্রথম হয়েছিল? না, এটা সম্ভব না। এটা তোমার অনেকে অ্যাডমিশনে এইচএসসির পাশাপাশি, এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনেরও হেল্প, পড়ালেখা করে, তারা তো অনেকটা এগিয়ে থাকে। আবার অনেকে এইচএসসি তে পড়ালেখা অনেক করেছে বলে এখন ঘুমায়, অ্যাডমিশনের সময় আবার ঘুমায় যে আমি এগুলো তো পড়ছি, তারাও কিন্তু খারাপ করে। তো জিকে প্রিপারেশন, জিকে এর প্রস্তুতিটা তোমার নিতে হবে, যেই টপিক গুলো থেকে কোশ্চেন আসে সেই টপিক গুলো ভালো করে পড়তে হবে, তাহলে তুমি চান্স পাবা। আর তুমি যদি মনে করো পুরো বই পড়ে শেষ করবো, তুমি চান্স পাবা না। জিকে এর ক্ষেত্রে যেমন মৌলিক বিষয়, আমাদের এইচএসসির নবম দশম শ্রেণীর এই বইগুলো পড়লেও কোশ্চেন কমন আসে। ইন্টারে যে সাবজেক্ট গুলো পড়েছো সেগুলোর থেকেও কোশ্চেন কমন আসে। বেসিক যে বিষয়গুলো আছে সেগুলোর থেকেও কোশ্চেন কমন আসবে, এবং সাম্প্রতিক কোশ্চেন থেকেও কমন আসবে। তিনটাই সম গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কোশ্চেন আসবেই। তো ঢাকা ইউনিভার্সিটির সমুদয় সমস্ত কিছু জানতে হবে। এখন সমুদয় সমস্ত কিছুর যে নাতান কমিশন থেকে শুরু করে কত সালে প্রতিষ্ঠিত হলো, কিভাবে প্রতিষ্ঠিত হলো, সবই যেমন জানতে হবে, কিন্তু তোমার এটি জ্ঞানও থাকতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেল সেখান থেকে আসার সম্ভাবনা বেশি। যেমন আসতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন হলে ছিল, কোন সাবজেক্টে পড়ালেখা করেছে, আসিফ নজরুল সম্বন্ধে আসতে পারে, বিভিন্ন সম্বন্ধে কিন্তু আসতে পারে, ওই রিলেটেড কোশ্চেন আসতে পারে। আচ্ছা, কোন কোন বই বেশি ভালো হবে কোশ্চেন সলভ করার জন্য? কোশ্চেন সলভ করার জন্য কোশ্চেন ব্যাংক নামেই বই রয়েছে, সেটা পড়বা, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকের কোনগুলোর ব্যাখ্যা ভালো সেটাও তোমাকে আমি বলে দেবো, তুমি জাস্ট নক দিয়ে। সরাসরি বলতে পারছি না, কারণ দেখা যাচ্ছে সব পাবলিকেশনসই এর সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা একটু একজনের নাম বলে আরেকজন মন খারাপ করে, ঠিক আছে। আর এছাড়া আমার যে জ্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, জ্যাক নামে যে পেজটা রয়েছে, এটাও তোমরা ফলো দিবা। এখানে কিন্তু আমি নিয়মিত ক্লাস নিব সব বিষয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইংলিশ প্রিপারেশন ভালো কিভাবে করবে এটার উত্তর অলরেডি দিয়েছি। আচ্ছা, বাংলা কি করে পড়বো? বাংলার ক্ষেত্রে বাংলা এমন একটা সাবজেক্ট, অনেক সহজ, এবং সব থেকে বেশি মার্কস আগে কিন্তু তোমার এনশিওর করতে পারো। তো এই জন্য বাংলাটা খুব ভালো করে, বাংলা প্রথম পত্র খুব ভালো করে পড়তে হবে, শব্দার্থগুলো খুব ভালো করে পড়তে হবে, শব্দার্থ থেকে কোশ্চেন আসবে, পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়তে হবে, কবি পরিচিতিটা ভালো করে পড়তে হবে। তারপরে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্রথমটা এবং দ্বিতীয়টা, নতুনটা এবং পুরাতনটা দুটা মিলিয়ে পড়তে হবে। কিছু কিছু টপিক আছে বারবার কোশ্চেন আসে, সেগুলো ভালো করে পড়তে হবে। এছাড়া যেখান থেকে কোশ্চেন কমন পাবা সেটা হলো বিগত সালের কোশ্চেন ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন কমন পাবা, বিশেষ করে গ্রামার, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রতিশব্দ, এগুলো। আর একটা হলো বিসিএস কোশ্চেন ব্যাংকের বাংলা অংশ থেকে কোশ্চেন কিন্তু কমন পাবা, এখান থেকেও কোশ্চেন কিন্তু কমন আসে, ঠিক আছে।
জিপিএ কম, টেনশনের কোনো কারণ নাই, পড়ালেখাটা ভালো করে করবা অ্যাডমিশনে, তাহলেই ভালো করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, অনেক জিপিএ 5 চান্সই পাবে না অহংকারে। ঠিক আছে, এমন অহংকার হবে, অহংকারে চান্স পাবে না। তাহলে প্রথম হলো এমসিকিউ, তারপরে লিখিত, আর হলো মেধা স্কোর। মেধা স্কোরটা হলো কি, আমরা তোমাদেরকে বিস্তারিত এই তিনটা বিষয়ে আলোচনা করছি। দেখো, প্রথম হলো পরীক্ষার সময় হলো 1.5 ঘন্টা। মোট পরীক্ষার লিখিত এবং এমসিকিউ দুটা মিলে পরীক্ষা হলো 1.5 ঘন্টা। এমসিকিউ 45 মিনিট এবং লিখিত অংশ 45 মিনিট। ঠিক আছে, তো যদি তুমি এমসিকিউ আগে শেষ করতে পারো তাহলে লিখিত অনেক সময় লেখার তোমরা সুযোগ পেয়ে যাও, পাবা। আচ্ছা, রিপা বলেছো সায়েন্স জিপিএ 4.8, এইচএসসি তে মানবিক নিছি। এইচএসসি শেষ হয় নাই এক্ষেত্রে। আচ্ছা, ও ওর একটা প্রবলেম হয়েছে যে একটা ওই গল্পের মতো, যে এই পাতা যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যাবে, আর এই পাতা যদি ডাঙায় পড়ে তাহলে বাঘ হয়ে যাবে। এখন সমস্যা হইল, ওয়াজ করতেছে হুজুর যে এই পাতায় যদি পানিতে পড়ে কুমির হয়ে যাবে, আর এই পাতা যদি ডাঙায় পড়ে বাঘ হয়ে যাবে। তো একজন ছিল নোয়াখালীর, তো ও বলতেছে হুজুর, যদি পাতাটা অর্ধেক পানিতে এবং অর্ধেক ডাঙায় পড়ে তাহলে কি হবে? ঠিক আছে, তো এটা একটা মজার। পরবর্তীতে নোয়াখালী বললাম এই কারণে, এটা নোয়াখালী নেই গল্প। ঠিক আছে, নোয়াখালী কিন্তু আমাদের ওবায়দুল কাদেরের এলাকা ছিল। ব্যাপারটা বুঝছো, অনেক অ্যাডভান্স, অনেক বড় বড় ব্যবসায়ী নোয়াখালী। কিন্তু সমস্যা হইল, একবার আসছিল বাংলাদেশে মহাত্মা গান্ধী, হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল, এটা পরীক্ষায় আসে যে মহাত্মা গান্ধীর যে আশ্রম বাংলাদেশের কোথায় রয়েছে, সেটা হলো নোয়াখালীতে। তো উনি আসছিলেন হিন্দু মুসলমানের দাঙ্গা করতে, নিবারণ করতে। তো উনি যেখানে যেতেন একটা করে ছাগি নিতেন, কারণ ওনার অসুখ ছিল, ওনার ছাগি দুগ্ধ পান করতে হতো। তো পৃথিবীর অনেক জায়গাতে নিয়ে গেছে, কোনো ঝামেলা হয় নাই, কিন্তু নোয়াখালীতে যখন আসছিল ওনার ছাগিটা চুরি হয়ে গেছিল। ঠিক আছে, যে মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল হলো নোয়াখালী, চুরি হয়েছিল নোয়াখালীতে। আচ্ছা, তো রিপারের হয়েছে এটা সমস্যা যে তার ছিল বিজ্ঞান, তারপরে সে মানবিক নিয়েছে, তাহলে তার ক্ষেত্রে কোনটা কাউন্ট হবে? রিপা, এটা হলো তোমার কাউন্ট হবে, তুমি মানবিকের স্টুডেন্ট, ব্যাপারটা বুঝছো, তুমি কিন্তু মানবিকের স্টুডেন্ট হবে হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, কত ঘন্টা পড়তে হবে, এটা কত ঘন্টা পড়তে হবে, তোমার যে কতটুকু পড়ার অ্যাবিলিটি, পড়ার টেবিলে শুধু বসে থাকলে হবে না, যে সময়টা পড়বা, এটা আমার আলাদা ভিডিও তোমাদের দিব কিভাবে পড়তে হবে। পড়ার অনেক কৌশল আছে ভাই, কৌশল ছাড়া পড়লে তুমি যতই পণ্ডিত হও চান্স হবে না, ব্যাপারটা বুঝছো, অনেক কৌশল আছে পড়ালেখার, যে কিভাবে দ্রুত পড়তে হয়, কিভাবে নোট করতে হয়, কিভাবে লিখে লিখে পড়তে হয়, কখন রিভিশন দিতে হয়, এগুলো সব নিয়ম আছে। তাহলে মোট তোমাদের পরীক্ষা হবে কত? 1.5 ঘন্টায় 45 মিনিট এমসিকিউ আর 45 মিনিট হলো লিখিত। তারপর দেখো, এটা যে মেধা স্কোর, চূড়ান্ত মেধা স্কোর, তুমি এমসিকিউ কত পেলে, লিখিততে কত পেলে, এবং তোমার এসএসসি এইচএসসি জিপিএ কত, সেটার উপরেই তোমার চূড়ান্ত হবে মেধা স্কোর। এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই যে তুমি এসএসসি তে কম থাকলে এটা নিয়ে টেনশনের কোনো বিষয় নাই, এটা মাত্র 20। তো এখানের যে বিষয়টা হলো, তুমি যদি সবার কিন্তু লিখিত, যে এমসিকিউ এ পাস করলেই যে লিখিত তোমার খাতা কাটা হবে এমন না, তোমার খাতা কাটা হবে মোটামুটি, যে একটা সিটের বিপরীতে 5টা করে খাতা কাটা হবে, সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ এর মার্কস তোমার ভালো লাগবে, এটা তো তুমি বুঝতেই পারছো। তো মোট তোমার কোশ্চেন কতগুলো থাকবে? 60টি কোশ্চেন থাকবে, এবং এমসিকিউ এর 60টির জন্য 60 মার্কস, আর লিখিত তো থাকবে 40 মার্কস। ঠিক আছে, এখন ঢাকা ইউনিভার্সিটি কি বলেছে যে পরীক্ষার উদ্দেশ্যটা কি? পরীক্ষার উদ্দেশ্য হলো তুমি কতটুকু পড়ালেখা করেছো উচ্চ মাধ্যমিকে, সেটাই তোমার বের করবে। আসলে এগুলো কিচ্ছু না, এগুলোর সঙ্গে কিন্তু অনেক কিছু মিলে না, ওনারা অনেক কিছু লেখা লেখে, কিন্তু ওই গতানুগতিক কয়েকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এগুলো তোমার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু মৌলিক বিষয়গুলো পড়তে হবে, যেমন পৌরনীতি থেকে কোশ্চেন আসবে, অর্থনীতি থেকে কোশ্চেন আসবে, ভূগোল থেকে কোশ্চেন আসবে।
বাংলা ইংরেজি থেকে তো কোশ্চেন আসতেছে, ব্যাপারটা বুঝছো? তারপর দেখো কোশ্চেনটা যেটা, আচ্ছা এটা আমি রুটিন আলাদা ভিডিওতে বলবো, ঠিক আছে? তুমি জাস্ট আমার সঙ্গে যোগাযোগ রেখো এবং পেজটা ফলো করবে। এই যে আমার যে জ্যাক নামে যে পেজটা রয়েছে, পেজটা ফলো করবা। এবং আমার নামের যে আমার মেন আইডি যেটা, সেটা হ্যাক হয়ে গেছে, এখন ওটা আমি রিকভার করতে পারি নাই। তো এই যে জ্যাক পেজ যেটা আমি খুলেছি, সেটাতে তোমরা জাস্ট আমরা সকল বিষয়ে ক্লাস নেবো। এই পেজটা যদি তুমি ফলো করো, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের আমি হেল্প করবো, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সঙ্গে পাবা। আচ্ছা, বাংলায় কি থাকছে? বাংলায় 15 মার্কস, ইংলিশে 15 এবং সাধারণ জ্ঞানে 30। এই যে দেখতে পাচ্ছ, সবচেয়ে বেশি ফেল করে স্টুডেন্ট কিন্তু ইংলিশে। আর ইংলিশ পড়তেও ভালো লাগে না, এই জন্য অনেক স্টুডেন্ট কম পড়ে। তো ইংলিশটা খুব কৌশলে পড়লে খুব সহজেই পাস করে ফেলতে পারবা। আর বাংলায় সব থেকে ভালো মার্কস উঠানো যায়। বাংলায় কি করা যায়? ভালো মার্কস উঠানো যায়, কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসে। তো বাংলাটা খুব ভালো করে পড়বা যাতে তুমি ফুল মার্কস পাও। বাংলাতে কিন্তু ফুল মার্কসও পাওয়া সম্ভব, ঠিক আছে? আর ইংলিশের ক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি করতে হবে, কারণ ইংলিশে সকলেই দুর্বল। আর ইংরেজি ওই যে বেশিরভাগ দেখবা লেকচার শিট, বা তোমরা যদি ভুলভাল কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, তখন দেখবা যে পরীক্ষার ইচ্ছা করে কোশ্চিন গুলো কঠিন করে ভাই। যেগুলো ডেইলি এক্সাম হয়, তারপর বিভিন্ন এক্সাম হয়, ইচ্ছা করে কোশ্চিন কঠিন করে, কারণ তোমরা এই কোশ্চিন কঠিন হলে কিছু পারবা না, তখন ভাই আর কাছে প্রাইভেট পড়তে হবে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, আমি তোমাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেজের লিঙ্কটা এই যে দিয়ে দিলাম। যে আচ্ছা, আমার পেজের লিঙ্কটা আমি কমেন্ট করে দিয়েছি, তো এটাতে তোমরা ইনশাল্লাহ পাবা। আচ্ছা, তাও ইংলিশের ক্ষেত্রে গুরুত্ব পরিশ্রমটা একটু বেশি করতে হবে। আর এখানেও কিন্তু বোঝা যায়, ব্যাপারটা বুঝছো? তোমাদের আমি একদম ধরে ধরে শিখাই দিব যে কোশ্চেন 3 বছরের, তোমাদের একদম ব্যাখ্যা সহকারে দেখিয়ে দিব যে ভাই দেখো এখান থেকে কোশ্চেন গুলো আসে, এতগুলো কোশ্চেন এখান থেকে আসছে, তাহলে এগুলো পড়ে আগে শেষ করে ফেলো, এটা পড়ে শেষ করে ফেলো। এগুলো তোমার বারবার ভুল হয়, এগুলো আমি বলে দিলাম, এইটাই পরীক্ষা আসবে এবং বারবার তোমরা ভুল করবে, এই ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলো করবা না। আর একটা কি করবা না তুমি, যে তোমরা আমাকে বলো তো ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়মস, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, এগুলো আমি বলে দিব, এগুলো ইম্পর্টেন্ট, বারবার বলে দেব, কিন্তু তারপরেও কিন্তু ভাই পড়তে হবে তো তোমাকে। মুখস্থ বিষয়গুলো তো আমি পড়াই দিতে পারবো না, এক কথায় বাগধারা, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রতিশব্দ, এগুলো তো আমি পড়াই দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমি বলে দিতে পারবো যেগুলো থেকে কোশ্চেন আসবে, কিন্তু পড়তে হবে তোমাকে। তো এগুলো তোমাদের আমি কোশ্চেন ধরে ধরে আমি দেখাই দিব, ভাই দেখো তোমরা এখান থেকে কোশ্চেন গুলো আসছে, এই বছরে আসছে, গত বছর আসছে, তারপরের বছর আছে আসছে। তারপরেও কি এগুলো টপিক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো শেষ না করে কি তুমি শেষ করতে যাবা আন্দাজের টপিক গুলো? বেশিরভাগ স্টুডেন্ট এই কাজ করে রে ভাই। আমরা বলতে বলতে হয়রান হয়ে যায় যে ভাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো তুমি ভালো করে পড়ো। 50% সিলেবাস থেকে 80% কোশ্চিন আসে, আগে 50% দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে শেষ করো, তারপরে তুমি দুনিয়ার সমস্ত কিছু পড়ো। আর স্টুডেন্টরা কি করে জানো? দুনিয়ার সমস্ত কিছু আগে পড়ার চেষ্টা করে, এটা কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভুল। আর একটা ভুল তোমাদের কি হয় দেখো, কোচিং সেন্টারে গুলো কি করে, যেই অফলাইন যে কোচিং সেন্টার গুলো, তোমাদের শীট আসে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, একটা শীট পড়তে পড়তে আর একটা শীট আসবে, আর একটা শীট পড়তে পড়তে আর একটা শীট আসবে, এ করতে করতে পরীক্ষা চলে আসবে, ওই শীট ছাড়া তোমরা কিছু পড়ো না, ব্যাপারটা বুঝছো? তো শীট থেকে কোশ্চেন আসলে তোমার কোচিং এর সকলেই তো চান্স পাবে, ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে খেলাটা কি, মূল খেলাটা তোমার বুঝতে হবে। আচ্ছা, তো এটা হলো বিষয়, আমি তোমাদের ধরে ধরে শিখাই দিব যে এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো পড়ো, কিন্তু আমি তোমাদের
মেন গেমটা বোঝানোর চেষ্টা করছি। তারপরে দেখো, তো ইংলিশে সবচেয়ে ফেল হয়, ইংলিশ সেভাবেই পড়তে হবে। আর মূল খেলাটা হলো এই যে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে কিন্তু যত তুমি ভালো, যেহেতু 30 মার্কস, তোমার মেধা তালিকায় শীর্ষে থাকতে তোমার সাধারণ জ্ঞানেও কিন্তু ভালো করতে হবে। ঠিক আছে? মেধা তালিকায় শীর্ষে থাকতে সাধারণ জ্ঞানেও তোমার ভালো করতে হবে, পড়ার ব্যাপ্তিটাও বেশি দিবে। তাহলে প্রথম তোমার যে কাজটা করতে হবে, ইংলিশে ভালো করে পড়ে তোমার পাসটা আগে কনফার্ম করতে হবে, এবং পরীক্ষা দেওয়ার সময়ও কিন্তু সেম প্রসেস। আর বাংলাটা সহজে পড়ে ভালো মার্কস পাওয়া যায়, এই জন্য কিভাবে তুমি সর্বোচ্চ মার্কস পেতে পারো, 12 থেকে 15-র মধ্যে তোমার কিন্তু পাইতে হবে মেধা তালিকায় শীর্ষে থাকতে। আর একটা হলো কি, সাধারণ জ্ঞানের সময় বেশি দিতে হবে। সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে কোশ্চেন বারবার আসে, যেমন এই বছর এই যে সরকার, এই সরকার থেকে একটা কোশ্চেন আসবেই একদম নিশ্চিত ভাবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা কোশ্চেন আসবে, মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন আসবেই, জাতিসংঘ থেকে একটা কোশ্চেন আসবেই। তারপর তোমার অন্যান্য সংগঠন যেগুলো আছে একটা কোশ্চেন আসে, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একটা কোশ্চেন আসে। তাহলে এভাবে যে এগুলো কোশ্চেন গুলো আসে সেগুলো আগে পড়ে শেষ করো, তাহলে তো হয়ে যায়। তো এগুলো আমি তোমাদের শিখিয়ে দিব, তাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো কোনগুলো, কোন 50% সিলেবাস থেকে 80% কোশ্চেন আসে, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। আচ্ছা, সে বলেছে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে একদিনে 3টা সাবজেক্ট পড়বো কিনা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, কিন্তু এখনকার জন্য নয়, যখন তোমরা পড়ালেখাটা অ্যাডমিশনে শুরু করবা। এটার ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে একটা টপিক দীর্ঘ সময় পড়তে বিরক্ত আসে, সেই জন্য 3টা টপিকই পড়বা। যখন বাংলা পড়তে ভালো লাগছে না, ইংলিশ পড়ো। ইংলিশ পড়তে ভালো লাগছে না, সাধারণ জ্ঞান পড়ো। সাধারণ জ্ঞান ভালো লাগছে না, আবার বাংলা পড়ো। কিন্তু সবসময় পড়ার মধ্যে থাকতে হবে। একটা মেন কথা, বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না অলসতা এবং গড়িমসির কারণে, যে সকালে বলে বিকালে, বিকালে বলে সন্ধ্যায় পড়বো। আর একটা মেন কারণ হলো সঠিক গাইডলাইন ছাড়া পড়ে। এটা করলেও কিন্তু চান্স হবে না। যদি তোমার সঠিক গাইডলাইন না হয়, তুমি যতই পরিশ্রম করো লাভ হবে না। সাধারণ জ্ঞান একটা অনেকে চেষ্টা করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বইয়ের পড়ার চেষ্টা শেষ করে ফেলবো, এটাও একটা ভুল। আগে কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা পড়ো। তুমি ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে একটা কোশ্চেন আসবেই, তাহলে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমন ভাবে তুমি পড়ো যাতে ওখান থেকে কোশ্চেন আসলে একটা পারোই। মুক্তিযুদ্ধ সেভাবে পড়ো, এই সরকারটা যেভাবে আসে সেভাবে পড়ো। আচ্ছা, তো এগুলো আমি তোমাদের বুঝাই দিব, শিখাই দিব, এগুলো তুমি পারবা। আগে তুমি গেমটা বোঝার চেষ্টা করো যে পরীক্ষায় কি করে পাস ফেল, এগুলো একটা বিষয়। আচ্ছা, তারপরে কি হলো পাস ফেল, আমরা তো এখানে মার্কস কত সেটা তো জানলাম, বাংলায় 15, ইংলিশে 15, আর সাধারণ জ্ঞানে 30। তাহলে এখানে ফেল কততে? এটা মোট হলো তোমার ইংলিশে 5 পাইতে হবে, বাংলায় 5 পাইতে হবে, এবং শুধু 5 যে তুমি পাচ্ছ, বাংলায় 5, বাংলায় 5 এবং ইংলিশে 5। আর সাধারণ জ্ঞানে কত? সাধারণ জ্ঞানে হলো 10 মার্কস পেতে হবে। ঠিক আছে, এটা হলো ন্যূনতম সাবজেক্ট ওয়াইজ। আচ্ছা, এক্ষেত্রে দেখো যে 5 করে তো পেলা, কিন্তু সর্বমোট কত হচ্ছে দেখো, বাংলায় 5, ইংলিশে 5 এবং সাধারণ জ্ঞানে 10, মোট 20 মার্কস হচ্ছে। কিন্তু মোট 20 মার্কস হলে কিন্তু হবে না, সর্বমোট 24 মার্কস পেতে হবে। এটা হলো ওভারঅল 45-এর মধ্যে 24 তোমার পেতে হবে এমসিকিউ। সেটা কত? বাংলায় 5, ইংলিশে 5, আর হলো সাধারণ জ্ঞানে 10। এটা মূল হলো তোমার মূল মার্কস যেটা, সেটা 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ পেলেই পাস, কিন্তু 3টা মিলাই কিন্তু আবার তোমার 24 পাইতে হবে। এখন এখানে একটা বিষয় ছিল যে পরীক্ষার কোশ্চিন পাবা তোমরা 3 ধরনের, একটা হলো কমন কোশ্চিন, কনফিউশন কোশ্চিন এবং আনকমন কোশ্চিন। আচ্ছা, আজানের একটু আমাদের বিরতি দেওয়া উচিত।
আচ্ছা, এই যে জামাল যেটা বলেছে, শাকিল শাকিল যেটা বলেছে, প্রথম কথা তোমার সিচুয়েশন আমি বুঝতে পেরেছি ভাই। 2 ইউনিভার্সিটি টার্গেট করা যাবে না। আমি এটা বলবো 2 ইউনিভার্সিটি টার্গেট করা, 2 ইউনিভার্সিটি টার্গেট করবে না। তোমরা যদি মনে করো যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলেই হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা না। কিন্তু তোমার যদি টার্গেট থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পাবো, তুমি কোথাও না কোথাও চান্স পাবাই। আর ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যদি টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেই হবে, ভাই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে 100% চান্স পাবা না। তুমি যদি চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্টে আমার পড়তে হবে, তাহলে তুমি কোথাও না কোথাও চান্স পাবাই। তাহলে তোমার স্বপ্ন থাকতে হবে কিন্তু বড়। তোমার চিন্তা করবে যে আমি প্রথম হব, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হবো। আমি তাহলে তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এরকম যদি প্রত্যয় নিয়ে তুমি পড়ালেখা করতে পারো যে আমাকে প্রথম হতে হবে, তাহলে কিন্তু তুমি 1 থেকে 100-র মধ্যে নিশ্চিত ভাবে থাকবে। আর তোমার টার্গেটই থাকে যদি আমি চান্স পাইলেই হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে তুমি যদি প্রথম হতে চাও, তাহলে সবার থেকে বেশি করে ভালো করে পড়তে হবে। তোমার বন্ধুরা ভাই, তোমরা যখন বসে আছো, তোমার কোনো যারা চান্স পাওয়ার বন্ধু, যারা চান্স পাওয়ার যোগ্য, চান্স পাবে, কেউ বসে নাই, বুঝছো? সে এমনিতে তোমাকে বলছে পড়ি না পড়ি না পড়ি না, কিন্তু সে কিন্তু একদম খুবই ভালো করে পড়ে। আবার তুমিও 10 ঘন্টা পড়ছো, সেও 10 ঘন্টা পড়ছে। তুমি 10 ঘন্টার মধ্যে তোমার ফোন কতবার হাতে নিছো, এটা তোমার দেখতে হবে। তুমি যদি ফোন যে একটু করে পড়ছি আবার ফোন হাতে নিচ্ছি, আবার একটু করে পড়ছি আবার ফোন হাতে নিচ্ছি, ভাই তোমার চান্স সম্ভব না। কারণ মস্তিষ্ক এমন একটা জিনিস যে তোমার বারবার যদি একটা কাজ আর একটা কাজ আর একটা কাজ করো, হবে না। একবারে ধীরে স্থির ভাবে একটা পড়া পড়তে হবে। যে একটা জিনিস তোমার মনে আসছে না, ঠিক আছে, তোমার মনে থাকছে না, তাহলে কি করতে হবে? গল্প বানাতে হবে, গল্প বানিয়ে পড়তে হবে। যেমন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট মনে থাকছে না বারবার, তাহলে তোমার বানাইতে হবে হাঙ্গেরি মানে হাঙ্গর মাছ। আর এ কি করে, যে হাঙ্গর মাছ মানুষকে চিবিয়ে খেতে পারে, কারণ কি? তার দাঁত অনেক শক্তিশালী, দাঁত শক্তিশালী বলেই তো চিবিয়ে খেতে পারে। তাহলে কি উনি কি করে? পেস্ট ব্যবহার করে। কি ব্যবহার করে? পেস্ট ব্যবহার করে। তাহলে হাঙ্গেরির রাজধানী আর পেস্টের নাম কি? বুদা। কিংবা এটাকে হাঙ্গর মাছ পেস্ট ব্যবহার করে, সেই জন্য দাঁত শক্ত, মানুষ চিবিয়ে খেতে পারে। এটা দেখো পরীক্ষা অপশন আসলেই তুমি পারবা যে হাঙ্গেরির রাজধানী বুদা পেস্ট। ব্যাপারটা বুঝছো? তো এভাবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলারই কিন্তু টেকনিক রয়েছে। টেকনিক নিয়ে পড়লে 5 মিনিটে তোমার পড়া হয়ে যাবে এবং তুমি ওই পড়াটা ভুলবা না। আর টেকনিক ছাড়া যদি পড়ো, 5 ঘন্টা তুমি পড়ছো, পরবর্তী 5 দিন পরে সব ভুলে গেছো। এটা কিন্তু তুমি ইফেক্টিভলি যদি তুমি পড়তে চাও, তোমাকে কিন্তু কৌশলে পড়তে হবে। মনে রাখার কৌশল কি সেগুলো বুঝতে হবে, পরীক্ষা দেওয়ার কৌশল কি সেগুলো বুঝতে হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে মেন কি একটা সাবজেক্ট একটা টার্গেট করতে হবে। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি কত বড় রিস্ক নিয়েছিলাম দেখো। আমি শুধু ফর্ম উঠাইছি কি জানো, আহ, ইয়ের ঢাকা ইউনিভার্সিটির, আর একটা উঠাইছিলাম জাতীয়তে। আমার টার্গেট ছিল এটা, যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাই, তাহলে জাতীয়তে পড়বো, আর মধ্যবর্তী কোনো সুযোগ নাই। তো এরকম ভাবে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি আর চিটাগাং এর প্রস্তুতি কিন্তু আলাদা। আর একটা বিষয় রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ছাড়া কিন্তু সকল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম রয়েছে। তো ভাই তুমি একটু চিন্তা করো তো, ওরা যে 1 বছর 1.5 বছর ধরে পড়ছে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের জন্য, তো ও চান্স পাবে না, তুমি চান্স পাবা। তো ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে অন্যান্য ইউনিভার্সিটিতে হওয়া কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় ভাই। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, কারণ কি অনেকেই আছে সেকেন্ড টাইমার। তো টার্গেট ঢাকা ইউনিভার্সিটি করো ভাই, আমার পরামর্শগুলো মেনে চলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 19তম ছিলাম, এবং আমি প্রতি বছরই পরে আমার স্টুডেন্টরা কিন্তু মেধা তালিকায় শীর্ষে থাকে প্রতি বছরই। এবং আমার পেজে তুমি দেখবা আমার ইউটিউব নাম লেখা
ইউটিউবে সার্চ করবা, যে নামটা জাভেদ জাফরি দেখতে পাচ্ছ, তুমি দেখবা যে কত স্টুডেন্ট রিভিউ দিয়েছে, চান্স পেয়েছে। তো স্বপ্ন দেখতে হবে বড়, এবং সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। তো পরীক্ষায় তোমার 3 ধরনের কোশ্চেন পাবা: কমন কোশ্চেন, কনফিউজিং কোশ্চেন এবং আনকমন কোশ্চেন। তো এগুলো কিভাবে অ্যান্সার করতে হয় এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সবার আগে কমন কোশ্চেন, আনকমন যেগুলো কনফিউজিং কোশ্চেন সেগুলো তুমি অ্যান্সার করবা, এগুলো হয়ে যায়। আর যেহেতু নেগেটিভ মার্কিং কম, 4টা ভুল করলে 1টা নেগেটিভ মার্কিং, সেহেতু তোমরা কনফিউশন যেগুলো হবে, যে তুমি জানো যে হয় কো অ্যান্সার হবে নয়তো বা খ অ্যান্সার হবে, তাহলে ওগুলোর অ্যান্সার করবা। কিন্তু আনকমন কোশ্চেনের অ্যান্সার করবা না। প্রতি বছরে কিছু আছে আনকমন, যাতে কেউই না পারে এমন কোশ্চেন করে, সেগুলো নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নাই। তো তুমি বিগত সালের কোশ্চেন যখন করবা তখনও দেখবা যে কিছু কিছু কোশ্চেন আছে একদম কঠিন। তো এগুলো হতাশ হওয়ার কোনো দরকার নাই, ওগুলো তুমি পারছো না, ওগুলো কেউই পারে নাই, একদম আনকমন যেগুলো। আরেকটা বিষয় হলো তোমার খেয়াল রাখতে হবে যে বিগত সালের কোশ্চেন পড়তে গিয়ে ধরে নাও 2010 সালে কি হয়েছিল সেটার পরীক্ষায় কিন্তু আসবে না, সেটা মুখস্থ করার দরকার নাই। যেমন পরীক্ষায় যদি আসে, দেখবো অনেক কোশ্চেন আসছে বঙ্গবন্ধু সম্বন্ধে, শেখ হাসিনা সম্বন্ধে। তো এগুলো কোশ্চেন কি আর পড়ার দরকার? এগুলো আর কোনো পড়ার দরকার নাই। তো বিগত সালের কোশ্চেন যেগুলো দেখবা যে ওই সময়ের জন্য সাম্প্রতিক ছিল, সেগুলো আর এখন পড়ার দরকার নাই। ঠিক আছে? অনেকে বলে যে একটা পরীক্ষায় আসছে যে বালি দ্বীপ কোথায় অবস্থিত, তো বলে ভাইয়া এটা তো আমি, বালি দ্বীপ হলো ইন্দোনেশিয়ায়। তো বলে ভাইয়া এটা কি প্রত্যেকটা জায়গা কি আমার মুখস্থ রাখতে হবে? ভাই প্রতিটা জায়গায় মুখস্থ রাখতে হবে না। বালিদ্বীপ কেন আসছিল ওই বছর জানো? বালিদ্বীপ ওই বছর ইয়ে হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জন্য ওই বছর পরীক্ষায় আসছিল। ঠিক আছে? তো সাম্প্রতিক ওগুলো ওগুলো তোমার পড়ার কোনো দরকার নাই যখন তোমরা বিগত সালের কোশ্চেন পড়বা বা বিসিএস কোশ্চেন পড়বা। বিসিএস কোশ্চেন এবং বিগত সালের কোশ্চেন ব্যাখ্যা সহকারে ভালো করে পড়তে হবে, বলে দিলাম। এখানে যে বলেছি, প্রথম হলো আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি চান্স পাবোই। আমার যে 100 রুলস রয়েছে তার প্রথম হলো চান্স পাবো। আত্মবিশ্বাস যদি তোমার থাকে, তোমার পড়তেও কিন্তু ভালো লাগবে, ব্যাপারটা বুঝছো? আর পড়ালেখা মনে করবো প্রার্থনার মতো। যেমন নামাজ পড়ার সময় চিন্তা মাথায় আসতে চাইলেও আমরা কি করি, চিন্তা দূর করে ফেলি না, যে না আমি নামাজ পড়ছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি, তাহলে চিন্তা আমার অন্য চিন্তা করা যাবে না। তো লেখাপড়ার সময় অন্য চিন্তা করবা না। মনে রেখো, তোমার বন্ধু যে প্রথম হবে ভালো করছে, সে কিন্তু অন্য চিন্তা করে না। 40 দিনে চান্স নিশ্চিত, এটার আমার একটা কোর্স রয়েছে। তো ওখান থেকে কিন্তু, ওখানে কি করি, প্রতিদিন আমি পরীক্ষা নেই। আগে প্রথম যে কাজটা করি, যে তোমার কি কি টপিক গুলো পড়তে হবে সেটা 40 দিনে ভাগ করে দিই, যে এই দিনে এই টপিক গুলো যদি তুমি না পড়তে পারো তোমার চান্স হবে না, কারণ 40 দিনে তোমার শেষ করতে হবে। আর তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করো জানো, যে মনে হয় আজকে পড়ি নাই, আজকে একটু কম পড়েছি, কালকে পড়বো। ভাই এভাবে হবে না, কি কি পড়তে হবে ঠিক করে ফেলো, সেই অনুযায়ী রুটিন তৈরি করো। প্রতিদিন কি পড়তে হবে সেটার একটা রুটিন তৈরি করো, এবং ওই টপিক গুলো প্রতিদিন যদি পড়তে হয়, তাহলে কোন ঘন্টায় কি পড়বা সেটাও একটা রুটিন তৈরি করে ফেলো, ব্যাপারটা বুঝছো? তো এইভাবে আমি রুটিন তৈরি করে দিই, যে কোন টপিক গুলো পড়তে হবে, কোন টপিক গুলো পড়তে হবে, কোন টপিক গুলো মনে থাকে না, সেই অনুযায়ী প্রতিদিন ক্লাস নেই, পরীক্ষা নেই, এবং যা পড়েছ সেই অনুযায়ী আমি কিন্তু প্রতিদিন পরীক্ষা নেই, ব্যাপারটা বুঝছো? আর কোর্স ফি মাত্র 1000 টাকা। আর আমার যে 2000 টাকার কোর্স রয়েছে সেখানে যদি ভর্তি হও তাহলে সবকিছু ফ্রি। আমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকল কোর্স ফ্রি, এক্সাম ব্যাচ ফ্রি, এবং দ্য 40 ডে চ্যালেঞ্জের যে এক্সক্লুসিভ কোর্স, যেটার 25টা ব্যাচ হয়েছে, তো ওই কোর্সটাও কিন্তু একদম তুমি ফ্রি পাচ্ছ। কোর্স ফি মাত্র মাত্র 2000 টাকা। এবং স্টুডেন্ট যদি চায় যে চান্স পাওয়ার পরে, যে ভাই চান্স পাওয়ার পরে আমি ফি দিব, চান্স পাওয়ার পরে ফি দেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে একটু ছোট্ট শর্ত রয়েছে। আবার যদি তুমি ভর্তি হয়ে 3টা ক্লাস করে ভালো না লাগে, তুমি কোর্স ফি ফেরত দিতে পারো, নো প্রবলেম। আর তাছাড়া আমি তো ফ্রি তোমাদের হেল্প করছি এবং হেল্প করবোই ইনশাল্লাহ। পরীক্ষা শেষ পর্যন্ত তোমার ভালো থাকবে। আর এটা একটা তোমার কথা মনে রাখবা যে, আচ্ছা এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এগুলো ডিটেইল যেগুলো আমার টিপস রয়েছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, আমি যে এখানে আছি সেখানেই থাকি। আচ্ছা, আমি যেটাতে আছি সেটা হলো, যদি লিখিত পরীক্ষায় তুমি
লিখিত পরীক্ষায় খাতার কাট দেখা হবে কাদের? যারা এমসিকিউ পাস করেছে সবার যে দেখা হবে সেটা কিন্তু নয়। ব্যাপারটা বুঝছো? সবার দেখা হবে না। এখানে সিট কতগুলো রয়েছে? ২৯৩৪ টা সিট রয়েছে। একটা সিটের বিপরীতে ৫ জনের খাতা দেখা হবে। তাহলে ১৪,৬৭০ জনের খাতা দেখা হবে। ১৪,৬৭০ জনের খাতা দেখা হবে। আর পরীক্ষা দিবে মোটামুটি ১,০০,০০০ ধরে নাও। সেভাবেই প্রস্তুতি নাও। আচ্ছা, লিখিত পরীক্ষার ক্ষেত্রে এটা কত? ৪৫ মিনিটের একটা পরীক্ষা হবে। এমসিকিউ যদি তুমি আগে শেষ করতে পারো, তাহলে কিন্তু তুমি ৫ মিনিট সময় কিন্তু লিখিতে আরো বেশি পেতে পারো। ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না। এগুলো আমি কিন্তু বলে দিব, পরীক্ষা দেওয়ার কৌশলগুলো শেখায় দিব। কি করে ভালো করা যায় খুব সহজে। তো এখানে কি বাংলা, সাধারণ জ্ঞানের কোনো লিখিত পরীক্ষা হবে না। বাংলায় ২০ মার্কস থাকবে, আর হলো ইংলিশে ২০ মার্কস থাকবে। ঠিক আছে? আর এক্ষেত্রে কি ২০ মার্কস ২০ মার্কস, অর্থাৎ এখানে আমরা এমসিকিউ দেখেছিলাম যে ৩ ভাগের ১ ভাগ, ১/৩ মার্কস পেলেই তোমরা পাস করতে পারবা এমসিকিউ। আর এখানে হলো ৪ ভাগের ১ ভাগ মার্কস পাইলেই তুমি পাস করতে পারবা। অর্থাৎ বাংলায় ৫ পাইলেই তুমি পাস, এবং ইংলিশেও তুমি ৫ পাইলেই পাস। কিন্তু দুটা মিলাই তোমার পেতে হবে ১১ মার্কস। ঠিক আছে? কঠিন নয়। আচ্ছা, ৫ নাম্বার তাহলে কত? যে ভর্তি পরীক্ষায় ১০০ নাম্বার যে তোমার লিখিত পরীক্ষা হচ্ছে এমসিকিউ এবং রিটেন মিলে, সেটার তোমার পাস নাম্বার হলো ৪০। তো ৫ নাম্বারের ক্ষেত্রে কত? যে এমসিকিউ এটা আমরা এটা পড়েছি যে ৫, ৫ এবং ১০ সব মিলে ২৪। ঠিক আছে? সব মিলে ২৪ পেতে হবে। আচ্ছা, মেধা তালিকা তৈরি হবে কিভাবে? এটাতে আমি বলেছি যে এমসিকিউ কত পেলে, রিটেনে কত পেলে, সেটার উপরে নির্ভর করে কিন্তু। যেমন এমসিকিউ তুমি ৬০ এর মধ্যে কত পেয়েছো, যদি তুমি এমসিকিউ ভুল করে ফেলো, যদি তুমি কি করো, এমসিকিউ যদি ফেল করে ফেলো, তাহলে তো তোমার রিটেনের খাতা দেখা হবে না। আবার রিটেন এমসিকিউ যদি অনেক স্টুডেন্ট যদি কি করে, পাস করে ফেলে, তারপরেও কিন্তু দেখা হবে না, কারণ এক সিটের বিপরীতে ৫ জনের খাতা, রিটেন খাতা দেখা হবে। আর একটা হলো কি মেধা স্কোর, সেটা হলো এসএসসি এবং এসএসসি তে কত পেয়েছো সেটার উপরে নির্ভর করবে। আমরা এখনই শেষ করে ফেলবো কারণ আজান দিয়ে দিয়েছে। তাহলে এইচএসসি তে ১০, এসএসসি তে ১০ মেধা স্কোর। এখন কথা হলো এই ১০-১০ কাদের? ১০-১০ বের করার উপায় হলো তোমার যে জিপিএ সেটার সঙ্গে ২ দিয়ে গুণ করবা, সেটাই হলো তোমার স্কোর। ঠিক আছে? যেমন একজন বলেছে যে 4 পয়েন্ট এত পেয়েছি, এই যে এটা বলেছে লাবণ্য। লাবণ্য কিন্তু পরীক্ষায় আসে যে লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? এটা একটু কমেন্ট করে জানাও, লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? বিখ্যাত। আচ্ছা, আজানটা দিয়ে দেখ।
আচ্ছা, এগুলো মসজিদের শহর কোনটা, এটা পরীক্ষায় কিন্তু আসে যে মসজিদের শহর কোনটি। তো মসজিদের শহর, রিকশার শহর, সেটা হলো কিন্তু ঢাকা। তো মসজিদের শহর, এই আমি থাকি লালবাগে। তো লালবাগের মোটামুটি যে এই দিক থেকে গেলে ঠিক 5টা বাড়ি পরে একটা মসজিদ, এটা হলো বাম সাইডে। ডান সাইডে 10টা বাড়ির পরে একটা মসজিদ। এইদিকে হলো ঠিক 15টা বাড়ির পরে একটা মসজিদ। এই পাশেও তাই, মানে একদম যে কতগুলো আজান দিল, কারণ এখানে ঘনবসতি তো অনেক মসজিদ। এখন কথা হলো, মসজিদ যদি এত কাছে হয় তাহলে ভলিউম কতটুকু হওয়া উচিত। এটা কিন্তু সাউন্ডটা সৌদি আরবেও কিন্তু সাউন্ডের একটা মাত্রা আছে, এর বাইরে দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশে এটা যদি বলে যে কতটুকু সাউন্ড হবে, সেটাও ঠিক করে দিলেই বলবে যে ইসলাম বিদ্বেষী। আসলে ঘটনা কিন্তু না। আমি কিন্তু আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ফজরেরটা অনেক সময় মিস হয়ে গেল, অন্যান্য গুলো মিস সাধারণত হয় না। ঠিক আছে। তো একটা মসজিদ থেকে আরেকটা মসজিদে তো আওয়াজ শোনা যায়, বরং সবাইটাই শোনা যায়। আমি বুঝি না, আমি আগে আমার যে গ্রামের মসজিদ, আমার গ্রাম না, আমার নানির বাড়িতে, তো সেই মসজিদে আমি আজান দিতাম। ব্যাপারটা বুঝছো, যে মোটামুটি একটা সময় দিতাম। তো এক মসজিদের আজান আর এক মসজিদে এরকম শোনা গেলে আজান দিতেও একটা ইয়ে ইয়ে। আচ্ছা, এটা একটা বিষয় গেল।
তো এখন আমরা ছিল যে মেধা স্কোর করতে, মানে তুমি মেধা তালিকায় কত থাকছো সেটা নির্ভর করবে কিসের উপরে? 3টা জিনিসের উপরে। তুমি এমসিকিউ কত পেলে, তো এমসিকিউ পাস করতে পারলে ভালো মার্কস পেলে, তারপরে দেখা হবে তোমার খাতা রিটেনে কত পেলে, তারপরে আরেকটা মেধা স্কোর আছে, সেটা হলো এসএসসি এবং এইচএসসি এর জিপিএটা কত। তোমার যে জিপিএ সেটার সঙ্গে তুমি 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে? যেমন এখানে 5 যদি হয় তাহলে তুমি 10 পেলা, 4 হইলে তুমি 8 পেলে। এইচএসসি তেও সেটা 2 দিয়ে গুণ করবা, দুটার যোগফল যেটা হবে সেটাই তোমার স্কোর। এটা আহামরি কিছু না। এটা যদি আমার আমার স্কোর ছিল 75, আমার জিপিএ 5 ছিল এইচএসসি তে, আর এইচএসসি তে আমার 4.94 ছিল। তো যাই হোক, আমার ছিল 75 পয়েন্ট সামথিং। সেটা হলো আমার সময় যে হিসাবটা ছিল। আর এখানকার হিসাবে হতো মোটামুটি কত 17 বা 18 বা এরকম। তো আরো বেশি হয়তো 4.94, না এটা ওই যে যা হচ্ছে 19-এর মতো। তো এটা যেটা ছিল, এটা যদি না থাকতো তাহলে তখন আমাদের সময় স্কোরটা একটু বেশি ছিল। আমার বন্ধুর যা ছিল, যে প্রথম হয়েছে, তার পুরোপুরি ছিল 80-তে 80 ছিল, সে কিন্তু এগিয়ে গেছে। তো রিটেনে প্রথম হওয়া একটা বিষয়, স্কোরের কারণে কিন্তু আগে প্রথম হতে পারতো না, এটা একটা বিষয়। আচ্ছা, এটা হচ্ছে লাবণ্য কোন ক্যারেক্টার বলছে? শেষের কবিতা। বাহ, রিপা এটা অ্যান্সার করতে পেরেছে কিন্তু, যে লাবণ্য শেষের কবিতার নায়িকা। তো এই যে পরীক্ষায় যে কতবার আসছে রে ভাই, কি বলবো তোমাকে, শেষের কবিতা এটা কি ধরনের রচনা? শেষের কবিতা হলো একটা উপন্যাস। এটাও কিন্তু রিপা কিন্তু বেশ ভালো পড়ালেখা করেছে। তো শেষের কবিতা এটা কি? উপন্যাস। তারপর রবীন্দ্রনাথের শেষ কোনটা? শেষ লেখা। পরীক্ষা আসে শেষ প্রশ্ন, এটা কার? ঠিক আছে, এরকম শেষ দ্বারা যেগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো পড়ার কৌশল আছে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, জুবাইর যেটা বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে সকল ইউনিভার্সিটির প্রস্তুতিটা হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে সকল ইউনিভার্সিটির প্রস্তুতি হবে কিনা। ভাই 100% ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিলে অন্যান্য সকলগুলোর হবে, আমি বি ইউনিটের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে দেখো, এর সঙ্গে আর একটা জিনিস পড়তে হয়। যেমন ধরো তোমার টার্গেট হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস একজন বলেছে চিটাগাং, বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সঙ্গে জাস্ট ওই ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা পড়বা। কি? যেমন ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি প্লাস রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক, তুমি 100% রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা যদি তোমার প্রস্তুতি ভালো হয় ঢাকা ইউনিভার্সিটির। যেমন বিউপির এই বছর একটা ঘটনা কি ঘটলো, একজন স্টুডেন্ট, এটা একটু গল্পটা তোমাদের একটু জানা দরকার। একটা স্টুডেন্ট, ও হলো ভালো স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, উদ্ভাসে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়াবে। কার স্বপ্ন? তার নিজেরও স্বপ্ন ছিল, বাবা মারও স্বপ্ন ছিল। ব্যাপারটা বুঝছো? কিন্তু উদ্ভাসে ভর্তি হওয়ার পরে দেখলো যে সে ভালো স্টুডেন্ট ছিল কলেজে, ঠিক আছে, কিন্তু উদ্ভাসে আর তার কোনো জায়গা হচ্ছে না। তো ওর চিন্তা ছিল যে যদি আমি উদ্ভাসেই ভালো না করতে পারি, মেধা তালিকায় ভালো না আসতে পারি, তাহলে তো আমি বুয়েটে চান্স পাবো না, তাহলে এটার আমার প্রস্তুতি নিয়ে কোনো লাভ নাই। কিন্তু তখন বাকি ছিল 50 দিনের মতো, 50 দিন ছিল না, 54 দিন ছিল, ধরো না 50 দিন, 54 দিনই ধরো। তো আমি এটা কিভাবে জানলাম? কারণ এখন ওর মামাতো ভাই ছিল আমার হলো বন্ধু, আমার ল ডিপার্টমেন্টের বন্ধু। তো ও আমাকে বলল যে বন্ধু, যেহেতু আমার কাছে প্রতি বছর স্টুডেন্ট চান্স পায়, ও তো আমার ফেসবুকেও আছে, ও দেখছে রেজাল্ট দেখে, স্টুডেন্টের রিভিউ দেখছে, আর এখন মাত্র 50 দিন, কোচিং গুলো শেষ পর্যায়ে, তো এখন কি করবে? তো ওকে বললো যে বন্ধু, তোকে যাই হোক, এটা খুবই আমার মামা আমাকে খুবই ভালোবাসে, এবং আমার মামাতো বোনের একটা জীবন নিয়ে বিষয়, তোকে যেমনি হোক চান্স পাইয়ে দিতে হবে। তা আমি বলছি ভাই, চান্স এটা তো বললেই হবে না। আমি যদি স্টুডেন্ট, যদি মনে হয় যে সে আমার কথা শুনবে বা আমি কিছু জিনিস দেখবো, সেটা যদি হয় তাহলে প্রথম দিনই আমি বলে দিব
এটা বাসায়, এটা কিন্তু বলছে বাসায় পড়াতে হবে, ব্যাপারটা বুঝছো? কারণ এটা ব্যাচে আর মেনটেন করতে পারবে না। তারপর হলো সে ছাত্রী ছিল যেহেতু, অনেক প্রবলেম, যেমনি হোক বাসায় যত টাকায় হোক তোকে বাসাতেই পড়াতে হবে। তো আমি যে হিসাব করলাম, তো দেখলাম যে ভালো স্টুডেন্ট, ভালো কথা শুনবে, ভদ্র নম্র। কিন্তু সমস্যা হলো, তো সে তো ছিল সায়েন্সের স্টুডেন্ট, সে সায়েন্সের স্টুডেন্ট। এখন এটা তো পরীক্ষা দিবে আর্টসের, সাধারণ জ্ঞানের কিচ্ছু পড়ে নাই। ঠিক আছে, সাধারণ জ্ঞান সে কিচ্ছুই পড়ে নাই। এখন কিন্তু ইংলিশে পারছে মোটামুটি। তো সেক্ষেত্রে আমি যেটা করলাম, তাকে 50, তারপর হিসাব করে দেখলাম যে 54 দিন সময় আছে। তো সেই অনুযায়ী তাকে আমি পড়াটা ভাগ করে দিলাম এবং আমি পড়ানোটা শুরু করে দিলাম। ঠিক আছে, তো জাস্ট 10টা ক্লাস আমি তার নিয়েছিলাম। 10টা ক্লাসে বিউপি এলো। বিউপির কোনো প্রস্তুতিই তার ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, ব্যাপারটা বুঝছো? বিউপি পরীক্ষা এলো, এবং বিউপির পরীক্ষার দিতে আমরা তো ভিডিও বানাতে গিয়েছিলাম বিউপির পরীক্ষার দিনে। তো ওর বাবা মাও এসেছিল, এসে তো আরো বিউপি রিলেটেডই যারা পড়ায় সেই শিক্ষকরা আমাদের সঙ্গে ছিল, আড্ডা দিলাম। তো দেখা এমন একটা বিষয় দেখা গেল যে বিউপিরই শুধু যে পড়ায় তার স্টুডেন্টদের সব কমন আসছে, কিন্তু আমার স্টুডেন্ট তো খুব কম কথা বলে। তো তার বাপ মাও একটু কষ্ট পেল মোটামুটি, যে হায় হায়, জাভেদ স্যারের কাছে না দিয়ে যদি অমুক স্যার, ওই স্যারের কাছে দিতাম, আমার মনে হয় মেয়েটা চান্স পেয়ে যেত। ঠিক আছে, তো আমি পরবর্তী সাইড করে তাকে আমি বুঝালাম যে দেখেন, পরীক্ষা দেওয়ার পরে বেশিরভাগ স্টুডেন্টেরই এই কথা বলে, সব কমন, সব পারছে, কিন্তু রেজাল্টের সময় দেখবেন যে তারা আর চান্স হয় না, অনেকে মিথ্যা কথা বলে। তো আমি কোশ্চিন দেখি নাই, কোশ্চিন দেখার দরকার নাই, আমার বিগত সালের অভিজ্ঞতাগুলো আছে, এবং আমি যেভাবে পড়াইছি, এবং স্টুডেন্ট যা চান্স পাবে। স্টুডেন্ট তো কোনো কথা বলে না, খুবই কম কথা বলে, আমি বলছি ইনশাল্লাহ চান্স পাবে। তো আমার মনে হইলো ওর বাবা মা অতটা কনভিন্সড নয়, মানে মন খারাপ। কিন্তু রেজাল্ট যেই দিন দিল, ব্যাপারটা বুঝছো, রেজাল্টের দিনে মানে তখনকার প্রথম কলটাই আমাকে দিছে স্টুডেন্টের মা, যে স্যার আমার মেয়ে তো 32তম হয়েছে এবং বিউপি লতে চান্স পেয়েছে। চান্স পাবে, 32তম হলে তো সব সাবজেক্টেই চান্সটা পাবে, ব্যাপারটা বুঝছো? তো এই যে চান্স পেয়ে গেল, তা এখন আমি যদি বলি ওই যে বিউপির, ওর আগে না, ওর আগের স্টুডেন্ট, আমি লেটেস্টের গল্পটাই আমি তোমাদেরকে শোনালাম। তো লেটেস্টের গল্পটাই শোনালাম এই কারণে, ওকে যে আমি বিউপির কি পড়াইছিলাম, ওকে তো আমি বিউপির পড়াই নাই রে ভাই, ওরে তো আমি পড়াইছি ঢাকা ইউনিভার্সিটির জন্য। রেজাল্ট ভালো ছিল, স্টুডেন্টকে যা পড়তে বলি সেই পড়াটাই সে করে, এবং স্টুডেন্টের পরিশ্রম করার মানসিকতা আছে, তো এ তো চান্স পাবে। এই জন্য শুধু ওকে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াইছি। আর মাত্র কিন্তু 50 দিন সময় ছিল। আর তার চেয়ে মজার বিষয় হলো, সে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিল, সাধারণ জ্ঞান জীবনে পড়েই নাই। ব্যাপারটা হতো সেই স্টুডেন্ট চান্স পাইছে শুধু পরিশ্রম। এটা আমি তোমার বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিলে সব সাবজেক্টে সব ইউনিভার্সিটির হবে কিনা, 100% হবে, 100% হবে, শুধু সেই ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক গুলো পড়বা। আমরা যারা এবারের এইচএসসি পরীক্ষার্থী, আমরা স্টুডেন্ট ইংরেজি কম বুঝি, মানে মোটামুটি শব্দগুলো আমাদের জানা নেই, ইংরেজি ফেসে যায়। আচ্ছা, ইংলিশের আমি এটা বলেছি যে কি করে ভালো করা যায়, শুরুতে আমি বলেছি, এবং আবারও আমি ইংলিশের বিগত সালের কোশ্চিন গুলো নিয়ে তোমাদেরকে আমি হাতে ধরে ধরে শিখাই দিব, যে দেখো ভাই, এই কোশ্চিনটা এখান থেকে আসছে, এই কোশ্চিনটা এখান থেকে আসছে, এই কোশ্চিনটা এখান থেকে আসছে। আর টোফেলের 140টা নিয়ম তোমাকে আমি শেখাই দিব, ব্যারন্স টোফেলের, সেখান থেকে তুমি কোশ্চিন কমন পাবে, এবং দেখবা যে ওগুলো পড়ার পরে বিগত সালের যে গ্রামার নিয়ে আর তোমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তোমরা এগিয়ে রাখো ব্যাকরণগুলো, মুখস্থ বিষয়গুলো, ভোকাবুলারি, তারপর ফ্রেজ, ইডিয়মস, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলো এগিয়ে রাখো। এগুলোর আমি তোমাদের শিখাই দেবো ভাই কোনগুলো আসে। যেমন এবারে বলেছি না যে ডাইফর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, আবু সাইদ দিয়ে, যে দেশের মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া, দেশের উদ্দেশ্যে মারা যাওয়া, ল্যাঙ্গুয়েজ, ভাষার উদ্দেশ্যে মারা যাওয়া, এগুলো।
তারপর হলো ধর্মের জন্য মারা যাওয়া, কোনো ধরনের ন্যায় জাস্টিসের জন্য মারা যাওয়া, এগুলো ডাই ফর হয়। তো অলরেডি এটাও তোমাকে আমি বুঝাইলাম। হ্যাঁ, ইংলিশ ক্লাসগুলো আমি নিয়ে নিব। তো আত্মবিশ্বাস নিয়ে পড়ালেখা করো, স্বপ্ন দেখো। স্বপ্ন তোমাকে, যদি তোমার আত্মবিশ্বাস থাকে যে আমি ইনশাল্লাহ পারবই, তুমি পারবা ভাই। আর যদি আত্মবিশ্বাসী না থাকে যে আমার এতে হবে না, সবাই তো ভালো রেজাল্ট করছে, সবাই তো অমুক জায়গায় কোচিং করতেছে, অমুক জায়গায় কোচিং করতেছে, অমুক স্যারের কাছে পড়তেছে, ভাই আমি বিশ্বাস রাখে আমি যা পড়াই ইনশাল্লাহ কমন আসে। প্রতিটা স্টুডেন্টেরই, প্রতিটা ভালো শিক্ষকই যা পড়াবে কোশ্চেন কিন্তু আসবে। ব্যাপারটা বুঝছো? তো যার কাছেই পড়ো, ভালো করে পড়ো, কোশ্চেন কমন আসবে। স্বপ্ন দেখো, স্বপ্নই তোমাকে বাস্তবে তোমাকে পৌঁছায় দিবে, তোমার গন্তব্যে পৌঁছায় দিবে। অর্থাৎ তুমি যদি প্রথম হওয়ার স্বপ্ন দেখো, স্বপ্নই তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। স্বপ্ন দেখো, আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করো। মনে রাখো যে তুমি একা যা করছো, তুমি নিজের প্রতি ফেথ কিনা। তোমার পড়ালেখার সময় বারবার বলছি, স্মার্টফোন বারবার হাতে নিচ্ছ কেন? মনোযোগ অন্য দিকে যাচ্ছে কিনা? প্রেমিকার সঙ্গে গল্প করছে না? অ্যাডমিশনের সময় প্রেম করলে চান্স হবে না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই সময় প্রেম করে। ঢাকাতে যারা আসো, ঢাকাতে এসে তো ওই যে বিভিন্ন উদ্যানে ঘুরতে গিয়ে তারা চান্স পাবা না। প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, মস্তিষ্কে যদি এরকম হয় যে যে মেয়েটা তোমার প্রেমিকা তোমার চেয়ে মেধাবী, তোমার প্রেমিকা তোমার চেয়ে অনেক বেশি মেধাবী, সে পড়ার জন্য তোমাকে বারবার ইয়ে করে, আহ, উৎসাহ দেয়, তাহলে দেখা যাচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর অনেক প্রেমিকাই রয়েছে তোমাকে শুধু কি করবে, কাজে লাগাবা, যে অমুকের শীট এনে দাও, অমুকের বইটা একটু নীলক্ষেত থেকে এনে দাও, ওটা করে দাও, এটা করে দাও। মনে করলো ওই মেয়েটা চান্স পাবে, তুমি আর চান্স পাবা না। মেয়েটা ধরে নাও চান্স পাইছে ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি পাইছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বা এই দূরত্বের কারণে প্রেমটা কিন্তু শেষ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগরের প্রেমই কিন্তু টিকে না দূরত্বের কারণে। আর রাজশাহী আর ঢাকা ইউনিভার্সিটি, বা রাজশাহী আর চিটাগাং যদি হয়, ওই প্রেম কিন্তু টিকবেই না। ব্যাপারটা বুঝছো? প্রেম ভালোবাসার, ছাত্র অবস্থায় প্রেম ভালোবাসা মানে হলো অন্যের ওয়াইফকে পাহারা দেওয়া। ওই বেশিরভাগই কিন্তু ব্যর্থ প্রেমে রূপান্তরিত হয়ে যায়। ব্যাপারটা বুঝছো? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। অনেক স্টুডেন্ট ভাই কি বলবো, ফার্ম গেটে এসে কি করে, একটা ছাত্রীর ভালো লেগে যায়, কি করে ওই ছাত্রীর সঙ্গে সঙ্গে পিছনে পিছনে বাসায় যাইতে হবে। ও লোকাল বাসে ওঠে, ও লোকাল বাসে ওঠে, ওর বাসা উত্তরা হইলে ও উত্তরাতে চলে যায়। ও তো উত্তরাতে গিয়ে মেয়েটা বাসায় চলে গেল, আর ও আবার ফিরে এলো। ব্যাপারটা বুঝছো? কিংবা অনেক ছেলে আছে যে প্রেমিকাকে একদম বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, ও তো বাসায় পড়তে লাগলো, সে তো আর পড়তে পারছে না। তো এগুলো প্রেম ভালোবাসা। মোবাইলের প্রতি আসক্তি, রিল তো দেখাই যাবে না, মোবাইলের প্রতি আসক্তি, এগুলো কিন্তু থাকা যাবে না। ঠিক আছে? তো কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলো করা যাবে না, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবে। তুমি পড়ালেখার টেবিলে কি করছো সেটা কেউ না জানলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। তুমি নিজের প্রতি যদি নিজে সৎ থাকো, তোমার চিন্তা ভাবনা যদি সৎ হয়, ইনশাল্লাহ তুমি কিন্তু চান্স পাবে। আর আমি তো তোমাদের সঙ্গে আছি, সমস্যা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তো রয়েছে, যে স্ক্রলিং করে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া আমার জাভেদ জাফর এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা যোগাযোগ রাখতে পারো। আর জাভেদ জাফরের নামে যে আমার ফেসবুক পেজ ছিল, প্রোফাইল ছিল, সেটা হ্যাক হয়ে যাওয়ার কারণে ওটাতে আর আমি ঢুকতে পারি না। কিন্তু যে নাম্বারটা তুমি নিচে দেখতে পাচ্ছ স্ক্রলিং করলে, সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ রয়েছে। ভাই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে SMS করবা, আমি তোমাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দিব। আর এছাড়া যদি মনে করো যে তুমি অনলাইনে পড়বা বা অফলাইনে পড়বা, আমার কাছে পড়তে পারো। আমি নামে মাত্র কোর্স ফি নিয়ে পড়াই। ব্যাপারটা বুঝছো? নামে মাত্র কোর্স ফি নিয়ে পড়াই। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সমস্ত কিছু আমি পড়াবো। পরীক্ষা দেওয়ার কৌশল আমি তোমাদেরকে শেখাবো। মনে রাখার কৌশল, মনে রাখার কিন্তু কৌশল আছে, বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি। মনে রাখার কৌশলগুলো শেখাবো, পরীক্ষা দেওয়ার কৌশল শেখাবো, প্রতিদিন পড়া দিব। আমি বলেছি 50% সিলেবাস থেকে 80% কোশ্চেন আসে, কিন্তু তুমি তার জানো না কোনটা 50% সিলেবাস থেকে কোশ্চেন আসে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নোট দিয়ে দিব, এবং কিভাবে পড়তে হয় দেখাবো, সেই অনুযায়ী পরীক্ষা নিব। মনে রাখার কৌশলগুলো কিন্তু শেখাবো। এবং পরীক্ষা দেওয়ার কৌশল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে সেগুলো কিন্তু আমি শিখিয়ে দেব। এই যে 1.5 ঘন্টা সময় কিভাবে সঠিকভাবে ব্যবহার করে, অনেক পড়ছো, 1.5 ঘন্টা সময় তুমি সঠিকভাবে পরীক্ষা দিতে পারলা না, তুমি কিন্তু চান্স
পাবা না, কিংবা তুমি লয়ে পড়ার যোগ্য হলে তুমি দেখা যাচ্ছে আরবি, ফার্সি, উর্দুতে চান্স পেয়ে যাবো। ব্যাপারটা বুঝছো? তো এগুলো বিষয় কিন্তু খুবই মানে ভর্তি পরীক্ষায় যা যা দরকার হবে সমস্ত কিছু তোমাদেরকে আমি শিখাই দেবো আমার নামে মাত্র কোর্স ফিতে। এবং কোর্স ফি যদি তুমি চাও চান্স পাওয়ার পরে দিবে, সেই সুযোগও কিন্তু রয়েছে। ব্যাপারটা বুঝছো? কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত রয়েছে। আর একটা হলো বিষয় কি, তুমি ভর্তি হলো, ভর্তি হওয়ার 3টা ক্লাস করে তোমার ক্লাস ভালো লাগলো না, তোমার ফি ফেরত নাও, কোনো প্রবলেম নাই। ব্যাপারটা বুঝছো? আর আমার একটা 1000 টাকার কোর্সে অনেকে পরবর্তীতে এক্সাম ব্যাচ করে, এক্সাম ব্যাচটা আবার টাকা নাই। আর আমার 2000-এর কোর্সে এক্সাম ব্যাচও তুমি ফ্রি পাচ্ছ। দ্য 40 ডে চ্যালেঞ্জ বাংলাদেশের সব থেকে সেরা একটা কোর্সের মধ্যে এক অন্যতম। তুমি নেটে সার্চ দিয়ে দেখো যে 40 দিনে চান্স নিশ্চিত। ওখানে কি নাই, মোটিভেশন আছে, পড়ার কৌশল আছে, মনে রাখার কৌশল আছে, পরীক্ষা দেওয়ার কৌশল আছে, প্রতিদিন পড়া দেওয়া হয়, পড়া নেওয়া হয়, এবং প্রতিদিন কি কি পড়ে শেষ করতে পারলে তোমার চান্স হবে। প্রতিদিন মিশন দেওয়া হয়, মিশন কমপ্লিট করতে হয়। ব্যাপারটা বুঝছো? তো রিপা বলেছে আবার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকে নিব, ইংলিশ নিয়ে নিব। ঠিক আছে? তুমি তো ক্লাস করবাই, এবং বন্ধু বান্ধবদেরও বলবা ক্লাস করার বিষয়ে। এবং আমার পেজ যেটা রয়েছে জ্যাক, ZAC, জ্যাক অ্যাডমিশন কোচিং লিখলে পেয়ে যাবা। তুমি আমার পেজটাও ফলো দিয়ে রাখবা অবশ্যই তোমরা। ঠিক আছে? আর হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, SMS করলে আমি ফ্রি টাইম অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ভাই, বিশ্ব পথে নামলে পথই পথ দেখায়। তুমি যদি তোমার চান্স পাওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর উসিলাই তুমি সেরকম একজন মানুষ পেয়ে যাবা। ব্যাপারটা বুঝছো? যে তোমাকে হেল্প করবে। আর আমি 7টায় ক্লাস নিব। মাগরিবের নামাজ আমি জাস্ট পড়েই আমি ক্লাস নিতে বসবো, এবং এশার নামাজের আগে আমরা শেষ করে ফেলবো। আজকে হয়তো তোমাদের আজকে যেমন চিনলাম, রিপাকে চিনলাম, তারপর চিনলাম হলো জামালকে চিনলাম, ঠিক আছে, তারপর জোবায়েলকে চিনলাম, তো অনেককে চিনতে পারলাম। 26 ব্যাচের বাচ্চা রয়েছে, আমার চাচাতো ভাইয়ের 26 ব্যাচের। ঠিক আছে? তুমি ক্লাস করা শুরু করে দিয়েছো, বেশ ভালো লাগলো রোজ। তো শুরু থেকে করলে তো চান্স পাবে। ব্যাপারটা বুঝছো? এখন থেকে যদি তুমি পড়ো, যেমন আমার যারা 25 ব্যাচ, 26 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে আমি কি করি জানো? আমার একটা কোর্স করলে তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত কোর্স পুরোটাই ফ্রি, একদম ফ্রি করে দেই 25-26 ব্যাচের জন্য। কারণটা কি বলতো? কারণটা হলো এই, তারা যদি শুরু থেকে আমার কাছে পড়ে, 100% তারা 1 থেকে 100-র মধ্যে থাকবে। 100%, কোনো ইয়ে নাই। মানে দৈনিক যদি 10 মিনিট করে অ্যাডমিশনের পড়া পড়ে, তাহলেও কিন্তু এত বছরে কতগুলো পড়া হয়। যেমন আমার কাছে এই বছর যেমন একজন হয়েছে, সে শুরু থেকে এই বছর দুইজনের কথা মানে খুব ভালো করে জানি, ভিডিও তারা দিয়েছে, লাইভও করেছে। একজন শুরু থেকে পড়তো, ওর নামটা কি, দেখো আমার আমার পেজে ওর ভিডিওটাই রয়েছে। ব্যাপারটা বুঝছো? যে ও যে প্রথম বর্ষ থেকে কি পরিমাণ ফোন দিত, আমি তো মনে করেছিলাম যে ও ওই বছরের পরীক্ষার্থী, কিন্তু না, এই বছর পরীক্ষা দিল। আর একটা হলো বিষয় কি ছিল, আর একটা বিষয় হলো আর একটা ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাইলো, ও হয়েছে 91তম। ওর নাম হলো জেরিন তাসনিম। জেরিন তাসনিম হয়েছে 91তম। ও প্রথম বর্ষ থেকে আমার কাছে গাইডলাইন গুলো নিত, এবং পাশাপাশি কিভাবে এইচএসসি তে জিপিএ পাওয়া যায় এবং অ্যাডমিশনও ভালো করা যায় সেই অনুযায়ী কিন্তু সমন্বয় করে পড়তো। সেই পড়াটাও কিন্তু তাকে শিখিয়েছি। তো এদেরকে আমি কি কারণে ফ্রি পড়াই? পড়াই এই কারণে, এতদিন যদি দীর্ঘ একটা সময় আমার সঙ্গে থাকে, তাহলে তারা তো ভালো করতে পারছেই, এবং আমিও গর্ব করে বলতে পারছি যে আমার স্টুডেন্ট মেধা তালিকায় শীর্ষে। যেমন এই যে আমি দুইজনের কথা বললাম, ওর নাম হলো তাজিম। তাজিম যে প্রথম বর্ষ থেকে পড়লো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আবার জেরিন তাসনিম, সে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাইছে, 91তম হয়েছে। ঠিক আছে? তো এই যে দুইজন চান্স পাইলে, আমি তো ওদের নাম বলতে পারছি যে দেখো, দুইজন আমার কাছে প্রথম বর্ষ থেকে পড়ালেখা করেছে এবং দুইজন চান্স পাইলো। মানে এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে, দুইজন যেহেতু ভিডিও দিয়েছে সেই জন্য তাদের কথাটা মনে আছে। ব্যাপারটা বুঝছো? আমার পেজে দেখবা তারা প্রতিক্রিয়া জানাচ্ছে। আর জেরিন তাসনিম তো তার অ্যাডমিশনের জার্নিটাই পুরোটাই লাইভে বলেছে। ওর অ্যাডমিশনের জার্নিটা অবশ্যই কিন্তু তোমরা দেখবা, আমার জ্যাক পেজে লাইভ রয়েছে। ব্যাপারটা বুঝছো? তো এখানে মেন কথাটা হলো কি, পরিশ্রম যদি করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইরে কোরআনে বলছে যে পরিশ্রমের ফল
বিনষ্ট তিনি করেন না, এই কথা কিন্তু উনি বলেছেন। আর একটা বলছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ তুমি যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার অন্তর্যামী, তোমার অন্তরের সমস্ত কিছু জানে, তোমার পরিশ্রম সম্বন্ধে অবগত আছে, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। আর এক্ষেত্রে কিন্তু আহ, অন্ধের মতো পরিশ্রম করলে হবে না। পরিশ্রম করলেই যে সফল হতে পারে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সঠিক নয় এক্ষেত্রে, কারণ সঠিক মেন্টরের গাইডলাইন্স অনুযায়ী তোমার পরিশ্রমটা করতে হবে। কারণ পড়া যেহেতু অনেক, কমায় কি করে পড়া যায়, কোন কৌশলে পড়া যায়, সেগুলো কিন্তু মেন্টরের হেল্প নিতে হবে। তো আমি যেহেতু বি ইউনিটের 19তম ছিলাম এবং প্রতি বছরই আমার স্টুডেন্টরা মেধা তালিকায় শীর্ষে থাকে, সেগুলোর তো ভিডিওস রয়েছে, তোমরা দেখে নিবা। তো চাইলে আমার তত্ত্বাবধানে থেকেও তুমি পড়ালেখা করতে পারো। আমার কাছে পড়ালেখা করলে আরেকটা যেটা সুবিধা, সেটা হলো এই যে ফুল টাইম অ্যাক্সেস পাচ্ছ। তোমার কোনো পড়তে অসুবিধা হইলে, বুঝতে পারছে না, তৎক্ষণাৎ তুমি হেল্প পাবে। জাস্ট ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে, সেটার আমি অ্যান্সার ভয়েস SMS এর মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেই। এটা ফুল টাইম অ্যাক্সেস পাবে। কারণ আমার সময় বাইরে, আমি তো একটা জেলা শহর থেকে আসছিলাম, আমি হেল্প কিন্তু পাই নাই। ব্যাপারটা বুঝছো, যে একজন স্যারকে জিজ্ঞেস করব, এরকম স্যার কিন্তু পাই নাই। তো আমি সেই জন্য চেষ্টা করি যাতে আমার কেউ যাতে না বলতে পারে এই কথা যে সঠিক গাইডলাইনের অভাবে চান্স পায় নাই, এটা যেন কেউ না বলতে পারে। ঠিক আছে? তো সঠিক এটা তুমি সঠিক গাইডলাইন্স এর জন্য আমি কিন্তু রয়েছি। আর আমার ব্যাচে পড়লে তো সমুদয় সমস্ত কিছু, তোমার চান্স পাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? তোমার ব্যর্থতা মানে আমার ব্যর্থতা। ব্যাপারটা বুঝছো? তুমি চান্স পাও নাই মানে তোমার শিক্ষক চান্স পায় নাই, এটা আমি কখনোই হইতে দিব না। ব্যাপারটা বুঝছো? তুমি যদি আমি যা পড়া দিই তা যদি করো, আমার গাইডলাইন্স ফলো যদি করো, যেভাবে পড়তে বলি সেভাবে যদি পড়ো, যে পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষাগুলো যদি অ্যাটেন্ড করো, তুমি চান্স পাবা। এটা আমার নিজের ভালো করার অভিজ্ঞতা এবং প্রতি বছর আমার স্টুডেন্ট ভালো করার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাহলে আজকে এ পর্যন্ত। রিপাই, এটা আমি বলছি বুক লিস্টের যেগুলো, এগুলো আমি বলবো না, এটা আমি প্রকাশ্যে বলবো না। কারণ আমি আমি নিজে যদি বলো, আমি কিন্তু ইংলিশ বিচিত্রা যে বইটা, সেটার একজন রাইটার, জয়কলি পাবলিকেশনস এর রাইটার। ব্যাপারটা বুঝছো? ইংলিশ বিচিত্রার একজন রাইটার জাভেদ জাফরি, নাম দেখবা। তারপর কোশ্চিন ব্যাংক, জয়কলির যে কোশ্চিন ব্যাংকটা রয়েছে, সেটার কিন্তু অনেক ব্যাখ্যা আমার দেওয়া রয়েছে, আর অনেকে দেয়, আমিও কিন্তু দিয়েছি। ঠিক আছে? তারপর জয়কলির যে ব্যারন্স ট্রফেল বইটা, সেটারও কিন্তু আমি একজন রাইটার। এরকম অজস্র বইয়ের, আমার মিশনের নামে একজন বই আছে। তা আমি কিন্তু এগুলো একটা পাবলিকেশনের সঙ্গে জড়িত আছি, এবং অন্যান্য যে বইগুলো রয়েছে, সব বই, সকল লেখকের সঙ্গে, পাবলিকেশনস এর সঙ্গে কিন্তু আমার একটা যোগাযোগ আছে। তো একটা প্রকাশে একটা বইয়ের নাম বললে 10 জন আরো মন খারাপ করে, সেই জন্য এটা আমি হোয়াটসঅ্যাপে তোমাদের বইয়ের দরকার হলে নক দিও, আমি দিয়ে দিব। আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আমি যেগুলো দিচ্ছি দিয়ে দিব, ধরে নাও আজকে 3-4 জনের 5 জনের নাম আমি আজকে মুখস্থ আমার হয়ে গেল, যে এরা আমার ক্লাস করেছে বা এদেরকে আমি চিনি, সেই আমার কিন্তু মনে থাকে, আমার সকল কথা মনে থাকে। ব্যাপারটা বুঝছো? 4 বছর 5 বছরের স্টুডেন্ট এই যে সরকার চেঞ্জ হওয়ার পরে নক দিয়েছে। ব্যাপারটা বুঝছো? তো বলে ভাই আমি আপনার স্টুডেন্ট, আমি বলছি ভাই তোমাকে আমি চিনতে পারছি। ঠিক আছে? তো এই যে 4-5 জন যারা আছে, হয়তোবা তোমাদেরকে আমার ভালো লাগলো যে তোমরা অ্যাক্টিভ ছিলা, ক্লাস করেছো, তখন তোমাদের হয়তোবা এমন একটা কথা বলে ফেললাম যেটা অন্যেরা জানতে পারলে অসুবিধা হবে, যে না এই বই ভালো নয় ভাই, তুই এই বইটা পড়, এই বইয়ে কিন্তু এই বই অধ্যায় গুলো ভালো করে দেওয়া আছে, আর এই বইয়ে এক্সট্রা অনেক কিছু আছে, এটা বলে ফেললাম। এখন এটা বললাম, তুমি যে বই ভালো বলছিলা, সেটা আমি বললাম এক্সট্রা এগুলো আছে, সেটা যদি আবার তুমি একটা গ্রুপে পাবলিশ করো, বা ওই শিক্ষককে যদি বলো যে আপনার বই নাকি এটা এটা বেশি আছে, তখন তো আমার সম্বন্ধে একটা খারাপ জানবে। তোমার উপকার করতে যে আমি একটা ক্ষতির সম্মুখীন হব, বা মানুষের একটা শত্রু হয়ে যাব। এই জিনিসগুলো আমরা সেই জন্য প্রকাশ্যে আমি বলতে চাইছিলাম, প্রকাশ্যে আর আমি বললাম না। তো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে কথা হবে, আমি নিয়মিত ক্লাস নেব। আজকে হয়তো অনেক এক্সট্রা কথা বলেছি, এরপরে বলবো না, এরপরে আমরা স্পেসিফিক ক্লাসের টপিক গুলো পড়ে শেষ করব। তো মেন কথা, তোমরা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবা, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বো, অন্য ধর্মাবলম্বী হলে সেই অনুযায়ী প্রার্থনা করবা, এটা খুবই জরুরি একটা বিষয়। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার কিন্তু রুটিনটা খুব সুন্দর করে সাজানো হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ বলেছেন পরিশ্রমে পরিশ্রমের পরিশ্রমীর পরিশ্রমের ফল তিনি নষ্ট করেন না, এবং এটাও বলেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তুমি চেষ্টা করো, সঠিক গাইডলাইন অনুযায়ী পরিশ্রম করো, ইনশাল্লাহ
তুমি সফল হতে পারবে। আর সঠিক গাইডলাইনের জন্য তো আমি তোমাদের পাশে রয়েছি। আর আমার পেইড ব্যাচ যেটা রয়েছে সেটা যদি করো, ইনশাল্লাহ তোমার দায়িত্ব আমার। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।